মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। কি চেনা যায় কণ্ঠ? বলেন তো কে? এই যে চলে আসছি আপনাদের সাথে, আমি দিন ইসলাম। তো কয়েকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই কেমন আছেন, কি অবস্থা? আর আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আমাদের বোর্ডটা আপনারা একটু জানাবেন। কথা কম কাজ বেশি, তাই তো? বেশি বেশি কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল I want to make a comment to everyone. Is it clear, loud and clear? শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটা কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা জানিয়ে আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। তবে শুরু করার আগে, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গেছেই বলা যায়, আমি বলবো আপনারা যারা অলরেডি লাইভে এতক্ষণ চলে এসেছেন তারা একটু দয়া করে সবাই একটু শেয়ার করে দিন, এবং 5টা অন্তত শেয়ার করবেন। 5টা শেয়ার লিখে 5 শেয়ার ডান লেখেন। 5 শেয়ার ডান লেখার সাথে সাথেই খেলা শুরু হয়ে যাবে। কি খেলা? ম্যাথের খেলা। আমি একটু কমেন্ট পড়তে থাকি, আপনারা একটু সবাই আমাকে আমি যে বলছি লাইভ শেয়ারের কথা, এটা একটু ক্লিয়ার করতে থাকেন। অনেকেই বলছেন, জান্নাতুল ফেরদৌস লিখছে ক্লিয়ার, অল ওকে, অল ওকে। নেত্রকোনা থেকে দেখছি কোন একজন ভাই লিখেছেন সবার প্রিয় স্যার। বাহ, তাই নাকি? মাশাল্লাহ। তো এক্সিলেন্ট কণ্ঠ। আচ্ছা, তো থ্যাংক ইউ। আমরা কিন্তু আজকে অসাধারণ একটা ক্লাস করব, ধামাকা একটা ক্লাস করব, অ্যান্ড উই উইল লার্ন এ লট অফ থিং। আমি সবসময় ক্লাসে আপনাদেরকে বলি, হাউ মেনি ম্যাথমেটিক্স উই সলভ ইট ডাজন্ট ম্যাটার,
ম্যাটার ইজ হোয়াট উই আর লার্নড ফ্রম দ্য ক্লাস। আমরা আসলে ক্লাস থেকে কি শিখতেছি বা কি শিখছি এটা বিষয়। আপনি একটা অঙ্ক করেন, বাট এই অঙ্কটা এমনভাবে করেন যে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলেই আপনি যেন সলভ করতে পারেন, তাই না? বনি ইসলাম লিখছে 8 শেয়ার ডান, 8টা শেয়ার করেছেন। বনি ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আফরোজা আক্তার TN, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। MST কই চলে গেল? আচ্ছা, MST রেজওয়ানা বেগম 6 ডান। আচ্ছা, পটুয়াখালী থেকে আছি স্যার। হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছেন। ইভানা ফারিন আপু লিখছে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? ইউ আর ভেরি ভেরি আচ্ছা। তো বাংলার নবাব অসাধারণ একটা কমেন্ট করেছেন, কিন্তু গণিতের জাদুঘর স্যার। আচ্ছা, শেরিনা খাতুন, আচ্ছা ধন্যবাদ আপু। না এরকম না, আই এম নট সো মাচ ট্যালেন্টেড পারসন। আমি আপনাদের মতোই একজন খুবই সাধারণ একজন মানুষ। আমি নিজে শেখার চেষ্টা করি, অ্যান্ড আই অলসো ট্রাই টু শেয়ার মাই নলেজ অ্যান্ড মাই লার্নিং উইথ ইউ, তাই না? তো আমরা কথা একটু কমিয়ে ক্লাসে চলে যাই। আজকে কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়ে অনেকগুলো অঙ্ক সমাধান করব এবং আমরা একটু সময় কম ব্যয় করার চেষ্টা করব। মানে ব্যয় বলতে উইল নট ওয়েস্ট আওয়ার টাইম, আমরা কি টাইম অপচয় করব না। ওকে, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা শেয়ার করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো পঞ্চগড় থেকে দেখছেন, রংপুর থেকে, রংপুর পঞ্চগড় রংপুর বিভাগের লোকজন বেশি বেশি মনে হচ্ছে কেন? এমডি আব্দুল্লাহ পানি পানি স্যার কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? প্রথম অঙ্ক, আজকের প্রথম অঙ্ক, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? সবাই একটু অঙ্কটা নিয়ে ভাবাভাবি শুরু করে দেন। ভাবাভাবি, অঙ্ক মানেই বিষয়টা হচ্ছে এমন, ইউ হ্যাভ টু থিঙ্ক and you have to be serious in this class because you need a pen minimum, মানে অঙ্ক ক্লাস করতে গেলে you need a pen and a খাতা। এই দুটা জিনিস ছাড়া সব ক্লাস করা গেলেও অঙ্ক ক্লাস করা যায় না, ঠিক আছে? এখানে কমেন্ট করতে গেলে আপনাদেরকে এই দুটা জিনিস অফকোর্স আপনাদের সাথে রাখতে হবে। সিরাজগঞ্জ থেকে দেখছেন ফিরোজা বেগম আপু, আসসালামু আলাইকুম লিখছেন, খুলনা থেকে দেখছি। হ্যাঁ আপু কেমন আছেন? আপনি কি বই পেয়েছেন ফিরোজা বেগম আপু? হাইলাইটস। তো আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা কলম এবং একটা খাতা সবাইকে কাছে রাখার, এবং যখন বলবো যে স্ক্রিনশট দেন সাথে সাথে স্ক্রিনশট মেরে দেবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারা সবাই এই অঙ্কটা পারবেন। এটা আমরা বিগত সালে আসা প্রাইমারির 2019 সালের তৃতীয় বা চতুর্থ ধাপে বা এরকম একটা ধাপে আসা সবগুলো প্রশ্ন আমরা সমাধান করতেছি। তো প্রাইমারির অঙ্ক করতেছি মানে বিষয়টা ইজ নট লাইক দ্যাট উই আর জাস্ট ফোকাসিং অন প্রাইমারি সেক্টর। বিষয়টা উই আর লার্নিং ম্যাথমেটিক্স। এই অঙ্কটা এমন না যে এই অঙ্কটা প্রাইমারির মানে জন্য শুধু। এই অঙ্কটা এমন যে একটা গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন, এইটা আবারও পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু সবাই কমেন্ট করবেন, কমেন্টের সাথে সাথে একটু লাভ রিয়াক্ট দেবেন, একটু শেয়ার করবেন, খুব ভালো লাগবে আমার। সিনথিয়া ইসলাম সুরভি আপু 20% লিখছে। রেখা 20% বরিশাল থেকে দেখছি। জান্নাত তানহা, আচ্ছা। আর আফরোজা আক্তার TN 20%। আচ্ছা, অনেকেই আপনারা কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি যে এই প্রশ্নের উত্তর কি, আমরা সময় কম নেব। দেখেন এই কথাটা আগে বুঝতে হবে। আমরা যখন অঙ্ক করি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স ফার্স্ট। এই কথা কি আছে ওই কথাটুকু আমি বুঝে পরে আমি অপশন দেখবো, উত্তর করব। আমি পরে আমাকে তো যে প্রশ্নটা বলছে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা আমি জাস্ট ছোট একটা গল্প বলি, গল্পটা 1 মিনিটেরই। যা একজনকে বলা হচ্ছে যে আপনাকে যদি 5 মিনিট সময় দেওয়া হয় একটা গাছ কাটতে, তাহলে আপনি কি করবেন? তো বলতেছে যে আমি 4 মিনিট ধরে আমার অস্ত্র ধার দেব, আর অস্ত্র যখন অনেক বেশি ধার হয়ে যাবে তখন আমি 1 মিনিটে গাছটা কেটে ফেলবো।
আর যদি অস্ত্র ধার না দিয়ে আপনি 5 মিনিট ধরেই গাছটা কাটতে চান, অস্ত্র ধার দেওয়া নাই, তাহলে কিন্তু গাছ কাটবে না, বরং গাছ কাটলেও আপনার পরিশ্রম অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি 4 মিনিট ধরে বা 4.5 মিনিট ধরেও অস্ত্রটাকে এমন ভাবে শার্প করেন বা ধার দেন, তাহলে কিন্তু 30 সেকেন্ডে অনায়াসে আপনি গাছটা কেটে ফেলতে পারবেন। ঠিক অঙ্কের ক্ষেত্রে not only mathematics but also for all subject, first of all we need to focus on the question. কোশ্চেনে ফোকাস করতে হবে, কোশ্চেনটা মাথায় ইনজেক্ট করতে হবে, দেন ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা প্রশ্নটা পড়ি। অনেকে কমেন্ট করতেছেন, আমি সবার কমেন্ট পড়ি না পড়ি, আমি অঙ্ক আপনাদেরকে অঙ্কের যে এক্সপেরিয়েন্সটা এটা শেয়ার করার চেষ্টা করতেছি, সেটা দেখেন। আর আমি কমেন্ট পড়বো, সুযোগ নিয়ে যে কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এই 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে, কত কমালে, এখানে যদি 25% বৃদ্ধি পায় তাহলে কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে অনেকে কিন্তু কিছু শর্টকাট দিয়ে থাকে যে 25% থাকলে 20% উত্তর, 20% থাকলে 25% উত্তর। আচ্ছা, এটা কি কোনো, এটা কি হলো আসলে কিছু? এটা আপনি করেন, সমস্যা নেই, অনেক ক্ষেত্রে মিলে যায়, অনেক ক্ষেত্রে মেলে না, কিন্তু এটা কি আসলে আপনি অঙ্ক শিখলেন? এটা কি আপনি জাদু মনে করে ভুল করলেন না? মানে আলে আর আলো, আপনি আলে আর আলোরে আলো ভাবছেন না, এটা তো আপনি মরিচিকা দেখতেছেন আর কি এক প্রকার। এই জাদুবিদ্যায় পারদর্শী হয়ে কোনো লাভ নাই। আমি সবাইকে বলবো যে আপনারা অঙ্ক বোঝেন, শর্টকাট ভাই আমিও দিব, আমিও দিই, আমিও অনেক শর্টকাট জানি, বললেই হয়ে যাবে, বাট এটা না, আপনারা এভাবে অঙ্ক করবেন না। আপনারা অঙ্ক করবেন কিভাবে? 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আগে যদি ওই জিনিসের দাম থাকে 100 টাকা, এখন হয়ে যাবে 125 টাকা, তাই না? মানে এটা করলে কত হয়? এটাকে যদি আমরা করি তো 125 হয়, তাই না? তার মানে এখন এটা হয়ে গেছে 125। কিন্তু আমি তো এই 100 টাকাই রাখতে চাই, আমি কি করব? আমার দাম বাড়ছে ঠিক আছে, যে তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে 100 ছিল, এখন হয়ে গেছে 125। তাহলে 125 আমি মানে 125-এ আমি যেতে চাই না, আমি 100 টাকাই রাখতে চাই। কেন? কারণ শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তার মানে আমি এই 100 টাকাই যদি রাখতে চাই, তাহলে আমার কত পার্সেন্ট বা কত টাকা কমাতে হবে যাতে আমার কি করা যাবে না, আমার ব্যয়টা বৃদ্ধি পাবে না, মানে আমার 100তেই থাকবে। যদিও 25 বাড়ছে, কিন্তু আমি এখন 125-এ যাব না, আমি কি করব? 100তেই থাকবো, মানে আমার ব্যয় আমি বৃদ্ধি করব না। তার মানে কি, এখন মনে করেন যে 125 টাকা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যদি ওইখান থেকে 25 টাকা কমায় দিই, ধরে নেন যে আমার কি হয়েছে, 125-এ চলে গেছে, কিন্তু আমি ওইখান থেকে যদি 25 টাকা কমায় দিই, তাহলে আমার 100 থেকে গেল না? তা পার্সেন্ট, শতকরা বললে আমরা জানি যে কি করতে হয়, 100% দিতে হয়, তাই না? তাহলে অঙ্ক দেখেন হয়ে গেছে, এটা আপনি কেটে দেন, এটা 5 25, এটা 5 দিয়ে এটাকে কাটলে 5 দিয়ে কাটলে কত হয়? 20 হয়। 5 দিয়ে কাটলে 20, তার মানে 20%। অঙ্কটা আমি লেখি নাই, ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে বুঝালাম বিষয়টা এমন যে আপনার 25% বৃদ্ধি পেয়ে আগে ছিল 100, এখন হয়ে গেছে 125, কিন্তু আপনি চান না, আপনি আপনার ব্যয় বৃদ্ধি করতে চান না। তাহলে ব্যয় যদি বৃদ্ধি করতে না চান, তাহলে 125 টাকা যেহেতু হয়ে গেছে, 125 থেকে আপনি 25 টাকা কমাই দেন, 125-এ কমাতে হবে 25 টাকা, তাহলেই আপনার ব্যয় আগেও 100 ছিল, এখনো 100 থাকবে। আর পার্সেন্ট যেহেতু বলছে, আপনি 100% এর সাথে গুণ দেবেন। তাহলে দেখেন, এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে 5 25, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 20, তার মানে হচ্ছে 20% হবে এই প্রশ্নের উত্তর। সবাই কি বুঝতে পারছেন? তাহলে সবাই বুঝতে পারলে আমাকে বলেন যে জি স্যার, আমি এই ধরনের অঙ্ক আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। এখন আমি যদি বলে দিই 20% থাকলে 25% উত্তর, 25% থাকলে 20% উত্তর, এটা আসলে অঙ্ক না বুঝে আপনাকে কিছু একটা ম্যাজিক দেখানো হলো, সেই ম্যাজিকে আপনি যেটা কি একটু কথাগুলো ঘুরাই দিলে আর পারবেন না। তাহলে 25% বৃদ্ধি পাওয়া মানে 125-এ চলে যাওয়া, ওইখান থেকে আমি 20 টাকা মানে 25 টাকা যদি কমায় দিই, মানে কত থেকে কমাতো, 125 থেকে আমি 25 টাকা কমায় দেবো, আর যেহেতু শতকরা বলছে 100% দিয়ে গুণ দেবো, তাহলে 20% হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। সবাই একটু আমাকে
ক্লিয়ার লিখে কমেন্ট করেন, স্যার বুঝতে পারছি, এই ধরনের অঙ্ক পারবো ইনশাআল্লাহ। আরিয়া বিনতে আলী লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, বুঝতে পারছি লিখছে শামীম রেজা ভাই, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। মারুফা এই স্যার নাসরিন বলছে জি স্যার বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ নীলা আপু লিখছে বুঝতে পারছি ক্লিয়ার। শারমিন জাহান আপু লিখছে ক্লিয়ার, জি স্যার বুঝতে পারছি। বাহ মাশাআল্লাহ, তাহলে বুঝতে পারতেছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা নেক্সট অঙ্কে চলে যাব ইনশাআল্লাহ, আমরা কম সময়ে বেশি অঙ্ক করার চেষ্টা করবো। আচ্ছা, এই অঙ্কটা আপনারা উত্তর করে দেন যে এই অঙ্কটার উত্তর কি। আমি কিন্তু এই ধরনের অঙ্ক নিয়ে আপনাদেরকে একটা সুন্দর টেকনিক দেখাইছি যে ইউ নিড নট টু পুট এনি ফর্মুলা আর প্রিন্সিপাল হিয়ার। আপনি শুধু আপনার ইউ হ্যাভ টু ইউজ ইউর সেন্স, কমন সেন্স। আপনি ওই দোকানে যে যারা দেখবেন যে শাক পাতা বা কাঁচা বাজার বা মুদি দোকানে যারা বিক্রি করে, ওরা কি সবসময় ক্যালকুলেটর ইউজ করে না। দেখবেন যে বিভিন্ন আপনি এটা কিনছেন এই 4 জিনিস 5 জিনিস কিনছেন, ওইটা 25 টাকা, এটা 32 টাকা, এটা 37 টাকা, এবং হিসাব করে আপনার বলে দিচ্ছে। তাহলে হি হিমসেলফ এ গ্রোসার, একজন মুদি দোকানদার বা একজন মানে ফার্মার, সে হিসাব করে বলে দিচ্ছে, আপনি কেন পারবেন না? আপনি সেভাবে ভাবেন, বিকজ ইউ উইল হ্যাভ নো ক্যালকুলেটর ইন দ্য এক্সাম হল। পরীক্ষার হলে আপনার ক্যালকুলেটর থাকবে না। তো এসব জিনিস আপনি একটু আবেগে না ভেবে বিবেক দিয়ে ভাবেন, ঠিক আছে? আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবেন। খোকন সরকার বগুড়া থেকে দেখছেন, মাশাআল্লাহ ধন্যবাদ। পানি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর করেন সবাই এই প্রশ্নটার উত্তর করেন। খাদিজা আক্তার লিখছে আসসালামু আলাইকুম। এবার আরিফুল ইসলাম ভাই লিখছে সিরাজগঞ্জ থেকে দেখছি স্যার, এই ধরনের সব অঙ্ক পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ পারবেন। উম্মেহানি রহমান 7 লিখছে, মিলন মাহমুদ লিখছে 7, জান্নাতুল ফেরদৌস লিখছে 7, হাসি মধু লিখছে 7। আচ্ছা 7 লিখতেছে অনেকে, 7 হলে তো ভালো হয়। তবে x - y এর মান কত? এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদেরকে আমি বলছি যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তখন আঙ্গুল বাঁকা করবেন, নট বিফোর দ্যাট। যে দুটা সংখ্যাকে যোগ করলে হয় 17 আর ওই দুটা সংখ্যাকে গুণ করলে হয় কত? 60। তাহলে ওই দুটার বিয়োগফল কত? তো আপনি একটু মনে মনে যদি এভাবে ভেবে ফেলেন যে কত, 12 যোগ 5, 12 যোগ 5 দিলে হয় 17, আবার 12 গুণ 5 দিলে হয় 60। তার মানে এই শর্তটাই যে মিলে গেছে, তার মানে আমি বুঝলাম যে x এর মান কত? x এর মান, একটার মান 12 আর একটার মান হচ্ছে কত? 5। তাহলে ওইখানে বলছে x বিয়োগ y, তার মানে এটা বিয়োগ এটা দিলে হচ্ছে 7। তাহলে এই ধরনের অঙ্ক আপনাদের কিন্তু আর কি লাগবে না, সব সময় না ভাই। আমি কোনো ম্যাজিক বা জাদুর কথায় বিশ্বাসী না। I am believe in hard work and understanding, nothing else. কোনো টেকনিক, কোনো শর্টকাট, এগুলোতে ভাই আমি বিশ্বাসী না। আপনারা যারা অনেক বেশি শর্টকাট চান, অনেক বেশি মানে আমি চাই যে আপনি বোঝেন, বুঝে করেন সুন্দরভাবে। হ্যাঁ, সূত্র দিয়ে করতে পারলে আরো ভালো, কিন্তু পরীক্ষার হলে সূত্র দেওয়ার মতো সময় সব সময় থাকে না। যখন এগুলো না মেলবে সূত্র দিয়ে করে দিবেন, কোনো অসুবিধা নাই। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। রেখা সুলতান আপু লিখছে হবিগঞ্জ থেকে দেখছি। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ভালো আপু, থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ। You will learn a lot of things today from this class, ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে আপনি শিখতে পারবেন। তাহলে এই প্রশ্নটা আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন, সবাই একটু কমেন্ট করবেন যে জি স্যার, পানি ক্লিয়ার। আজকে থেকে, এরপর থেকে আমি কিন্তু আপনাদের সামনে সুন্দর একটা এপিসোড নিয়ে আসতেছি। এটা একটু আপনাদেরকে বলে রাখি, সেই এপিসোডের আমি নাম কি দিয়েছি জানেন? সিকে এপিসোড। সিকে এপিসোডের প্রত্যেকটা পার্টে আমাদের কি থাকবে? জিকে, ইংলিশ, বাংলা এবং ম্যাথমেটিক্স। এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের নোট কিভাবে করবেন। একই ধরনের প্রশ্ন যখন থাকে তখন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটার উত্তর কি হবে, ওটার উত্তর কি হবে, কিন্তু প্রশ্নে ঝামেলা থাকে। আর প্রশ্নে ঝামেলা থাকার কারণে আমরা কিন্তু ওই প্রশ্নগুলো কনফিউজড হয়ে যাই। প্রশ্নে একটু কথা চেঞ্জ থাকে। ধরেন যে আসে
যে পৃথিবীর ক্ষুদ্রতম গ্রহ মানে পৃথিবীর থেকে নিকটতম গ্রহ কোনটি। আবার কখনো প্রশ্ন থাকতেছে যে সূর্যের নিকটতম গ্রহ কোনটি। এখন আমরা নিকটতম বললেই বুধ বা শুক্র, বুধ হবে নাকি শুক্র হবে, তাহলে কি পৃথিবীর নিকটতম নাকি সূর্যের নিকটতম, মানে এই যে এরকম কনফিউজড হয়ে যাওয়া যে কোশ্চেন গুলা, সেইগুলা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিকের এই যে 4টা টপিক বলা হয়েছে সেইগুলোর যে কনফিউশন আছে এই কনফিউশনকে দূর করার জন্য সিতে হচ্ছে কনফিউশন, সিতে কি কনফিউশন, আর কে তে হচ্ছে কিল্ড বা কিলার, কনফিউশন কিলার। এই কনফিউশন আমি কি করে দেব, কিল করে দেব। সি কে মানে কি কনফিউশন কিলার। তাহলে আপনাদের এই কনফিউশন কিল করার জন্য আগামীতে এই সিকে এপিসোডে আপনাদের সবাইকে আমি বলবো যে সাথে থাকবেন। এই জিকে, ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স প্রত্যেকটা টপিকের একই ধরনের অঙ্ক বা একই ধরনের মানে জিকে বা বাংলা যখন থাকে তখন আমরা কনফিউজড হয়ে যাই। আমি আপনাদেরকে নোট করার বিষয়ে একটু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করবো যে কিভাবে নোট করবেন, এবং ওই ধরনের প্রশ্ন বাংলাদেশ শততম টেস্ট কাদের সাথে খেলছে, বাংলাদেশ শততম জয় কাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট দলের শততম ওয়ানডে ম্যাচ কাদের সাথে। তাহলে শততম আছে আমরা একটা মনে রাখতে যে ভুলে যাচ্ছি, আর বা একটা মনে রাখতেছি যখন প্রশ্ন শততম ওয়ানডে না এসে টেস্ট আসতেছে সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখেন ওই যে সূর্যের নিকটতম একজন লিখছে যে ভাই ওই মেহানি রহমান লিখছে বুধ। হ্যাঁ, এরকম ভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কনফিউশন কিলার আপনারা সিকে দেখলেই বুঝবেন যে স্যার আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা তাহলে ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, আচ্ছা এটা ক্লিয়ার হলে, আর আপনারা যারা সূত্রের মাধ্যমে করতে চাচ্ছেন কোনো অসুবিধা নাই, আপনারা এইভাবে করতে পারেন যে এক্স মাইনাস ওয়াই, এটার একটা সূত্র আছে হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে প্লাস আছে, এখানে মাইনাস 4xy। কেন 4xy? কারণ আমরা জানি যে পুরোটা উপর থাকলে এরকম করে দিতে হয়। তারপরে এখানে যে মানটা আসবে সেটাকে রুট করে দিলে এটাই যা হবে সেটাই এই প্রশ্নের উত্তর। ওটা আর আমরা করলাম না, এই সূত্র বসায় সূত্রে মান বসাবেন আর স্কোয়ারটা ওই পাশে রুট করে দিবেন, হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর 7। ক্লিয়ার? ফিরোজা বেগম আপু লেখছে পূর্বে গণিত দেখলে ভয় পেতাম কিন্তু আপনার ক্লাস করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গণিত ভালো লাগে। বা মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওই কনফিউশন ক্লিয়ারের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যখন হাজির হব দেখবেন যে আপনাদের আরো ভালো লাগতেছে। আচ্ছা, এইখানে আপনারা একটু এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করেন, অনেকেই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি ওই ক্লাসগুলো কখন নিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে নয়, তবে মাঝে মধ্যে প্রায় আমি সময় পাইলে, আমি তো ছোটখাটো একটা চাকরি বাকরি করি, সময় এর স্বল্পতা আছে, তো সেক্ষেত্রে সব সময় আসলে তো আমার দ্বারা সম্ভব হয় না। তো চেষ্টা করব যখন আসি আপনারা পেয়ে যাবেন। আপনারা তো আমাদের গ্রুপে, আমাদের যে টিউটোরিয়াল গ্রুপ, এই টিউটোরিয়ালে তো সবারই লাইভ ফলো করা আছে, তাই না? এই টিউটোরিয়াল, তারপর আমাদের যে সাইদুল স্যার ইংলিশ এবং বাংলা, এই দুইটা যদি আপনি কি থাকে সাইদুল স্যার, এই দুইটা এবং টিউটোরিয়ালে যদি আপনাদের বা এই দুইটাতে যদি আপনাদের লাইক ফলো দেওয়া থাকে আপনারা কিন্তু কি পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, বা ভিডিও থাকবে এখানে আপনারা পরে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা করার চেষ্টা করেন। তবে এই অঙ্কটা দেখেন আপনি প্রথমে চেষ্টা করেছেন বা করতেছেন যে এইভাবে যে দুইটাকে ধরে স্কোয়ার করে 12 হয় কিনা। এখন আসলে এমন কোন জিনিস আছে যাকে স্কোয়ার করলে 12 হয়, এমন কোন পূর্ণ সংখ্যা আছে? নাই। তাহলে কোনো কিছুকে স্কোয়ার করলে 12 হয় এমন কিন্তু সংখ্যা আপনি এমনি খুঁজে পাওয়া কঠিন। তাহলে সেক্ষেত্রে আপনি সূত্র বসায় দেন, ওইভাবে মিলতেছে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। আপনি মানটা বসাই দেন, এই যে এটার মান হচ্ছে 12 যোগ এটার মান 2 × 1 সমান, এই প্রশ্নের উত্তর হবে কত? এই প্রশ্নের উত্তর হবে কত? 12 আর 2 যোগ করলে হয় 14 হবে এই প্রশ্নের উত্তর, তাই না? তাহলে আপনারা একটু সবাই বলেন তো যে এই ধরনের অঙ্ক বুঝতে পারবেন। এখন আপনি যদি বলেন স্যার আপনি তো একটু আগে বললেন যে হিসাব, এখন হিসাব আপনার দেখেই বুঝতে হবে যে এটা কি সহজ কোনো হিসাব নাকি কঠিন হিসাব। কোন দুটা সংখ্যাকে গুণ করলে 1 হয়
আর বিয়োগ করে স্কোয়ার করলে 12 হয়। তো আসলে এটা বের করা কঠিন, কারণ স্কোয়ার করলে 12 হয় এমন সংখ্যা আমাদের মাথায় নাই। 1 রে করলে 1 হয়, 2 রে করলে 4 হয়, 3 রে স্কোয়ার করলে 9 হয়, 4 রে স্কোয়ার করলে 16 হয়। তাহলে 4 রে স্কোয়ার করলে 16 হয়, 3 রে স্কোয়ার করলে 9 হয়, তার মাঝখানে 12, তার মানে এমন পূর্ণ সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। তখন সূত্র প্রয়োগ করে দিবেন, কোনো অসুবিধা নাই। তো আপনাদের ওই যে একটু আগে একটা বলছিলাম যে পৃথিবীর নিকটতম আর সূর্যের নিকটতম, এটা একটু ক্লিয়ার করে দিই, বলে দিই আর কি। পৃথিবীর নিকটতম যদি থাকে তাহলে হচ্ছে শুক্র, হ্যাঁ পৃথিবীর নিকটতম কি শুক্র। আর যদি বলা হয় সূর্যের নিকটতম, এটা হচ্ছে দুইটাই কি নিকটতম। তো আবার সূর্যের নিকটতম হচ্ছে বুধ, সূর্যের নিকটতম বুধ। এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু আমি বলে দিই, দেখেন এই পৃথিবীর নিকটতম সূর্য, পৃথিবীর নিকটতম গ্রহ সূর্য, আর সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ। এখন এইটা কিন্তু যখন প্রশ্নে আসে যে আপনার এভাবে আসে উষ্ণতম গ্রহ কোনটি, উষ্ণতম গ্রহ কোনটি, মানে সব থেকে গরম বা উষ্ণতম গ্রহ কোনটি, তখন অনেকে কিন্তু মনে করে যে যেহেতু সূর্যের নিকটতম বুধ তাহলে উষ্ণতম গ্রহ হবে বুধ, কিন্তু উষ্ণতম গ্রহ কিন্তু বুধ নয়। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র হওয়া সত্ত্বেও এই শুক্রই কিন্তু উষ্ণতম। আমাদের অনেকের ভিতরে কিন্তু এই কনফিউশন গুলো থেকে থাকে যে সূর্যের নিকটে থাকে তাহলে কিন্তু কেন এই উষ্ণতম গ্রহ শুক্র, সেটা জানেন? শুক্র হচ্ছে এই কারণে যে শুক্রে কিন্তু বায়ুমণ্ডল আছে আর কি শুক্র গ্রহে, যার কারণে মানে যখন তাপমাত্রা আসে মানে সূর্যের আলো পড়ে তখন ওই বায়ুমণ্ডলের তাপমাত্রা কিছু ধরে রাখে। আর বুধে কিন্তু কোনো কি নাই, বায়ুমণ্ডল নাই, যার কারণে তাপ যা আসে সেটা আবার ফিরে চলে যায়, এটা আর উষ্ণ থাকে না। উষ্ণ হয় অনেক বেশি, যেহেতু সূর্যের কাছে অনেক উষ্ণ হয়, কিন্তু উষ্ণতা আর বেশি থাকে না। আর শুক্র হচ্ছে দূরে হওয়া সত্ত্বেও কিন্তু এটা কি হয় বলেন তো, যখন এই তাপমাত্রা আসে ওই তাপমাত্রা বায়ুমণ্ডলে কিছু ধরে রাখে, যার কারণে এটা কি হয় আপনার বেশি উষ্ণ হয়। এই কথাগুলো বুঝে বুঝে আপনারা পড়বেন, সামনে আপনাদেরকে এরকম ধামাকা ক্লাস নিয়ে আমি আসবো সুন্দর ভাবে কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনাদের কি কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগবে যদি এই ধরনের জিনিস নিয়ে হাজির হই আপনাদের সামনে? 71-এর ডায়েরি কে লিখছে, 71-এর নিশান কে লিখছে, 71-এর দিনগুলি কে লিখছে, 71-এর ঢাকা কে লিখছে, যদি এগুলো কনফিউশন ক্লিয়ার করে দিই ভালো লাগবে না? ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নটা সমাধান করেন। হ্যাঁ এই প্রশ্নটা আপনারা একটু সমাধান করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই যে একদম অসাধারণ একটা জিনিস যে a minus 1/a = 3, আর আপনার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত, এটা নির্ণয় করতে হবে। এই ধরনের 1/, আকারে থাকলে কিভাবে করতে হয় সুন্দর একটা শর্ট টেকনিক আছে, শর্টও দেখাবো আর সূত্র তো আপনারা পারেনই, সমস্যা নেই। আপনারা সবাই এটা নিয়ে, কার্বন ডাই অক্সাইড আছে শুক্র, আচ্ছা হ্যাঁ এই আছে এই জন্য আর কি। হ্যাঁ অনেকে যে শাহিনুর রহমান ভাই লিখছে ভালো লাগবে, জি স্যার অবশ্যই ভালো লাগবে। MST তানিয়া আক্তার লিখছে, হ্যাঁ আপনারা এই প্রশ্নটার উত্তর করেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে, সবাই চেষ্টা করেন। অনেক ভালো স্যার, তুবা আরোহী, হ্যাঁ মাশাআল্লাহ ধন্যবাদ, জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই ধরনের প্রশ্ন থাকলে আপনি কিভাবে সমাধান করবেন খুব সহজেই আমি সুন্দর করে দেখাই দিচ্ছি। তুবা আরোহী আসসালামু আলাইকুম স্যার, অনেক ভালো স্যার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা 4 নাম্বার প্রশ্নের উত্তর করেন। আমরা কিন্তু দ্রুত এগোচ্ছি তাই না, আমরা কিন্তু খুব দ্রুতই এগোচ্ছি, আমাদের 4টা প্রশ্ন অলরেডি এই যে সলভ হয়ে যাবে। তো এটা আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। আর এই ধরনের যদি 1/, আকারে কখনো আলাদা স্কয়ার থাকে, 1/, আকারে আলাদা স্কয়ার থাকা মানেই হচ্ছে মানের উপর স্কয়ার, আর মানে যদি প্লাস মানে যদি মাইনাস থাকে এখানে হবে +2, এখানে যদি মাইনাস থাকে এখানে হবে +2, আর যদি এখানে প্লাস থাকতো এখানে -2। তার মানে এখানে 3 এর উপর স্কয়ার প্লাস 2 সমান 9 প্লাস 2 ইকুয়াল 11। এই প্রশ্নের উত্তর হবে 11। আপনারা কি বুঝতে পারতেছেন?
এই যে MST ববি আপু অনেকগুলো দিয়েছেন, 71-এর দিনগুলি জাহানারা ইমাম, 71-এর ডায়েরি সুফিয়া কামাল, 71-এর নিশান রাবেয়া খাতুন, 71-এর ঢাকা সুফিয়া কামাল না সেলিনা হোসেন, একটু ভালো করে দেখেন। আচ্ছা, তো আমি বলে দিছিলাম ডাকসু যদি আমরা মনে রাখি, ডাকসু নির্বাচন হয় নাকি বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু, তাই না? আমি বলছিলাম যে ডাকসু, ডাতে আছে ডায়েরি আর সুতে আছে সুফিয়া কামাল। ডায়েরি হচ্ছে সুফিয়া কামাল আর দিনগুলি হচ্ছে জাহানারা ইমাম। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যদি এটা বুঝতে পারেন, যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন এটা যদি আপনারা অনেকে বলেন স্যার এটা একটু আমাদেরকে বিস্তারিত করে দেন, হ্যাঁ বিস্তারিত করে দেওয়া যাচ্ছে। যে আপনি যদি বিস্তারিত করেন, এটা হচ্ছে এরকম হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, তাহলে a মাইনাস 1/a এর হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 1/a। তার মানে হচ্ছে এখানে 3 এর উপরে স্কয়ার প্লাস এটা কাটা গেলে 2, তার মানে 9 প্লাস 2 ইকুয়াল 11। এভাবেও করা যায়, ঠিক আছে? আলাদা স্কয়ার থাকলে, এরকম আলাদা আলাদা ভাবে যদি স্কয়ার থাকে, তখন কখনোই এখানে 4 হয় না, এটা মনে রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর অনেকেই উত্তর করেছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আরো একটু শেয়ার দেন, আরো একটু লোকজনকে কানেক্ট করেন, লাইভে নিয়ে আসেন। আমরা কি মানে কোনো বৃথা বা ব্যর্থ আলোচনা করতেছি যেগুলো আসলে আপনাদের ভালো লাগতেছে না বা উপকার হচ্ছে না বা বুঝতে পারতেছেন না, বিষয়টা কি এমন? তো সেক্ষেত্রে যদি ভালো লাগে তাহলে আরো মানুষকে কানেক্ট করেন আপনারা, সমস্যা কোথায়? পরের প্রশ্নে চলে যাই। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8। চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান ইভানা ফারহিন আপু সূত্র দিয়ে বুঝিয়ে বলেন। আচ্ছা, সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি, এখন মনে হয় আপনিও বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন। এখন একটু এই প্রশ্নটার উত্তর করেন যে 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? আশা করি এটা সবাই আপনারা পারবেন। I want to see the comment of all the viewers, তাই তো? যারা দেখতেছেন সবার কমেন্ট আমি দেখতে চাই। আমিনা আক্তার মায়া লিখছে, স্যার 4 হয় কখন? 4 হয় হচ্ছে যখন এই যে আলাদাভাবে স্কয়ার থাকে, a প্লাস 1/a এর হোল স্কয়ার অথবা a মাইনাস 1/a এর হোল স্কয়ার। এরকম হোল স্কয়ারের সূত্র যখন বসাতে হয়, তখন মনে করেন এইখানে আছে প্লাস কিন্তু মান দেওয়া আছে মাইনাসের, তখন 4 হয়। বা এখানে মান দেওয়া, এটা আছে সূত্র আছে মাইনাস কিন্তু মান দেওয়া আছে প্লাসের, তখন 4 হয়, ঠিক আছে? ওরকম অঙ্ক থাকলে আসলে আপনাদেরকে বুঝায় বলবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তো আপনারা কি বুঝতে পারতেছেন? কেমন লাগতেছে সবাই একটু বলেন তো। ভালো লাগতেছে? তাহলে ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন, বেশি বেশি একটু রিয়াক্ট দিবেন, শেয়ার করে দিবেন, তাই না? তাহলে 3টি সংখ্যার গড় 6। 3টি সংখ্যার গড় কত? 6। তা আমরা জানি যে সমষ্টি কিভাবে বের করে বলেন তো? গড়ের ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র কি? গড়ের ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র হচ্ছে গড় গুণ রাশির সংখ্যা, গড় গুণ রাশির সংখ্যা। এটা দিলেই কি হয়? সমষ্টি বের হয়ে যায়। তো এই জায়গা থেকে আমরা সুন্দরভাবে এই অঙ্কটা করে ফেলতে পারি। বুঝিয়ে দিন। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে 3টি সংখ্যার গড়, তার মানে গড় হচ্ছে 6 আর রাশির সংখ্যা হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 18। আর পরের ক্ষেত্রে সমষ্টি, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সমষ্টি, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সমষ্টিটা কত বলেন তো? সমষ্টি হবে গড় দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 4টি সংখ্যার গড় 8, তার মানে 8 আর সংখ্যা হচ্ছে 4টি, তার মানে 4 8 32, 4 8 32। তাহলে প্রথম 3টা সংখ্যা মিলে তাদের মোট মানে সমষ্টি ছিল হচ্ছে 12, আর পরবর্তী আরেকটা সংখ্যা আসার কারণে 4টি সংখ্যার গড় হয়েছিল 8, মানে এখন মোট সংখ্যাটা হচ্ছে কত? 32। তার মানে আগে 18 ছিল আর এখন হয়ে গেছে 32। আগে তো 3টা সংখ্যা ছিল, 3টা সংখ্যায় যদি 18 থাকে আর 4টা সংখ্যা এসে যদি 32 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই নতুন যে সংখ্যাটা আসছে তার মান 14। তা আমার কি চতুর্থ সংখ্যাটা চেয়েছে? না, চতুর্থ সংখ্যাটার অর্ধেক চেয়েছে, তাহলে 14 অর্ধেক 7। আমরা মনে হয় সবাই বুঝতে পারছি এবং ইনশাআল্লাহ এটা বুঝেই আর কি, এমন কোনো এটা কোনো জাদুর খেলা নয়।
আপনারা বুঝে বুঝেই বুঝতে পারতেছেন। আর যদি কেউ আরো শর্টে করতে চান আপনি করে নেবেন, আমিও করে দিতে পারবো। মনে করেন যে এরকম হবে যে 4 গুণ 8 মানে 4টা সংখ্যার গড় বিয়োগ করব আমরা কত, বিয়োগ করব হচ্ছে 3 গুণ 6 3টা সংখ্যার গড়, এটা বিয়োগ করে এটাকে 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব। তার মানে এখানে হচ্ছে 32 বিয়োগ 18 ভাগ 2, তার মানে 14 ভাগ 2 সমান 7। তাই এভাবে করলে আপনি নাও বুঝতে পারেন, আপনি এইভাবে করেন যে সমষ্টিটা বের করছেন 3টা সংখ্যার সমষ্টি, 3টা সংখ্যার সমষ্টি যদি হয় 18, তার মানে 3টা সংখ্যা মিলে 18, আর 4টা সংখ্যার সমষ্টি আপনি বের করছেন 32, তার মানে পরে যে সংখ্যাটা আসছে বলছে ওই 3টা সংখ্যা সহ মোট 4টি, তার মানে ওই 3টা সংখ্যা মানে 18 তো আছে, তাহলে চতুর্থ সংখ্যাটা মানে নতুন সংখ্যাটা আসছে হচ্ছে 14, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7, অর্ধেক চেয়েছে, তাই না? তাহলে ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এই অঙ্কটা? তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7। আপনি যেভাবেই করেন কোনো অসুবিধা নাই। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, না বুঝলেও আমাকে বলবেন স্যার বুঝতে পারি নাই, আর একবার বুঝাই দেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম যে 7 হবে। যারা 7 উত্তর করেছেন আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর করেছেন, স্যালিউট টু অল অফ ইউ, অ্যান্ড অফ কোর্স আই ফিল অনার্ড আপনারা যখন সঠিক উত্তর করেন, তাই না? একটু শেয়ার টেয়ার দিয়ে লাভ রিয়াক্ট দেন, একটু কেয়ার রিয়াক্ট দেন, নাকি হাতে তো আছে ফোনটা, তাই না? ফোনটা হাতে আছে, একটু লাভ রিয়াক্ট দেন, একটু কেয়ার রিয়াক্ট দেন, একটু ইন্সপায়ার করেন, এটা ভালো, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, ক্লাসটাও সুন্দর হবে, জমজমাট জবরদস্ত, তাই না? সুন্দর একটা ক্লাস কিন্তু আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। স্যারের মন ভালো থাকলে ক্লাসটাও সুন্দর হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কোন ধরনের কোণ? এই যে অনেকে লাভ রিয়াক্ট দেওয়া শুরু করছেন, এই তো এটা তো ভালো লাগা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কোন ধরনের কোণ হবে? এটা আপনারা একটু সবাই আমাকে উত্তর করেন তো, যে এটার উত্তর কি হবে? হাসি মধু আপু অলরেডি উত্তর করে দিয়েছেন। আচ্ছা, সবাই উত্তর করার চেষ্টা করেন, ঠিক আছে? আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। আচ্ছা, তাহলে আপনারা এটা অনেকে উত্তর করতেছেন সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আচ্ছা, আমরা একটু দেখি যে এই প্রশ্নটার উত্তর কি হয়, তাই না? আমরা সবাই একটু এই প্রশ্নটা দেখি যে এই প্রশ্নের উত্তর কি হয়। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এই যে এই ধরনের হয় সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ যদি এরকম হয়, আমরা জানি 3টা কোণের সমষ্টি, এই 3টা কোণের সমষ্টি এটা হচ্ছে 90 ডিগ্রি, আর অবশ্যই এই 3টা মিলে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই একটা যদি 90 ডিগ্রি হয়, একটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুইটার কোনোটাই 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি কম হবে, কারণ এই দুইটা মিলে 90 ডিগ্রি হলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, অতিভুজ তো এইটা, তাই তো? তাহলে অতিভুজ সংলগ্ন মানে এই যে দুইটা কোণ আছে, অতিভুজের সাথে যে দুইটা কোণ আছে, এই একটা আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিই, অতিভুজের সাথে যে এই যে একটা কোণ আছে আর এই যে একটা কোণ আছে, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি আছে, এই দুইটার কোনো একটাই 90 ডিগ্রি হতে পারবে না, অবশ্যই এটা যদি 89 ডিগ্রি হয়, এটা যদি 1 ডিগ্রি হয়, তাও হতে হবে। তার মানে এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, কারণ দুইটা মিলে 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ সেটার নাম কি? সূক্ষ্মকোণ। তাহলে অবশ্যই এই কোণ দুইটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। এই দুইটা সূক্ষ্মকোণ হবে, এই দুইটা কি হবে? সূক্ষ্মকোণ। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে মাশাআল্লাহ। স্যার আপনার কণ্ঠ, আচ্ছা ধন্যবাদ। ক ও ঘ দুটোই হয় না? আচ্ছা, পূরক কোণ,
ক না, পূরক কোণ হবে কেন? পূরক কোণের সংজ্ঞা কি? পূরক কোণ কি সংজ্ঞা 90 ডিগ্রির ছোট কোণ? আচ্ছা, 180 ডিগ্রি কোণকে হচ্ছে কি বলা হয়, বা 90 ডিগ্রি এরকম যে পূরক কোণ, তাই না? পূরক কোণ বলা হয়, তাই না? পূরক কোণ হবে না। আচ্ছা, এই দুইটা মিলে এর প্রত্যেকটা বলছে কোণ দুটির প্রত্যেকটি, তো প্রতি একটি যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে? 90 ডিগ্রির কম, আর 90 ডিগ্রির কম মানে অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে এটা আপনারা সবাই বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আমরা পরের প্রশ্ন চলে যাই। অসাধারণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন দেখলে আপনারা অনেকেই আছেন যে ভয় পেয়ে যান যে এই প্রশ্ন কিভাবে করব। আজকে এই প্রশ্নের এত সুন্দর এবং এত সহজভাবে দেখায় দেব যে এই প্রশ্ন পড়তে আপনার যা টাইম লাগতেছে অঙ্ক করতে তার থেকে যদি টাইম কম না লাগে, তখন আমাকে বলবেন যে স্যার আপনি তো অন্যদের মতো আমাদের সাথেও মানে ধোকাবাজি শুরু করছেন। না, আমি ধোকাবাজি না করে আপনাদেরকে সুন্দর করে আজকে এই প্রশ্নটা দেখাই দেবো। আপনারা একটু অঙ্কটা পড়েন, একটু অঙ্কটা পড়ে আমাকে সুন্দর করে উত্তর করে দেন। মারুফা এইস আর নাসরিন আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ। সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে হয়তো 180 ডিগ্রি কোণ হচ্ছে সরল কোণ। আর পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো হচ্ছে আপনার ওই যে দুইটা কোণের যখন পরিমাণ থাকে 180 ডিগ্রি, বা দুইটা কোণের পরিমাণ থাকে যখন 90 ডিগ্রি, দুইটা কোণের পরিমাণ মানে দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটা আর একটার পূরক কোণ হয়। যখন দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হয় দুইটার সমষ্টি, তাহলে একটা আর একটার সরল কোণ, ওইগুলো দুইটার সাথে সম্পর্কিত। আর ওইখানে তো অন্য একটা বলছিল, তাই না? রেশমি রাশি আপু লিখছেন অসাধারণ স্যার। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে আমি বোঝাই দেবো আজকে। আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে চেষ্টা করেন তো যে এরকম অঙ্ক আপনারা পারেন কিনা, আপনারা পারেন কিনা একটু চেষ্টা করেন তো। তুবা আরোহী হাই লিখছে। আচ্ছা, অনেকেই রিয়াক্ট করতেছেন আমি তো ভয় পাই স্যার। আচ্ছা, ভয় অনেকেই পায় এই ধরনের অঙ্ক দেখলে, অনেকেই ভয় পায়। আপনারা একটু করেন। কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মানে 3/2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? 180 সরল কোণ, হ্যাঁ 180 হচ্ছে সরল কোণ, 180 ডিগ্রি কোণ, আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই তো অনেকে উত্তর করতেছেন, বা মাশাআল্লাহ। এই প্রশ্নটার উত্তর করেন সবাই। এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা একটু আমাকে জানান যে এটার উত্তর কি হবে। তো আমরা একটু করার চেষ্টা করি অঙ্কটা একটু। আপনারা এই তো অনেকে এই যে এখন ভালো লাগতেছে স্যার এখন আমার কমেন্ট পড়েন। আয়েশা বিনতে জান্নাত আপু লিখছে স্যার আমার কমেন্ট পড়েন না। এই যে এখন পড়ে দিলাম আপু, কোনো অসুবিধা নাই, আপনার কমেন্ট পড়ে ফেলেছি। তো আসলে অনেক কমেন্ট একসাথে আসে তো আমার জন্য একসাথে পড়া কঠিন হয়ে যায়। দেখেন এখানে আমাদের সবসময় ফোকাস করবেন কোন জায়গায় জানেন? ফোকাস বিন্দু হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা মানটা যেটা দেওয়া আছে, মানটা যেটার দেওয়া আছে এই জিনিসটাকে আপনি মানে টার্গেট করবেন। এটাকে টার্গেট করে অঙ্ক করলে বাকি যে যাই থাকুক না কেন সেগুলো আপনার কাছে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আপনি কি ওটাকে টার্গেট করেছেন? টার্গেট করছেন সবাই? যদি টার্গেট করে থাকেন, দেখেন বলছে পুরুষ শিক্ষকদের, উপরে বলছে যে কোন একটি শিক্ষক শিক্ষকের মধ্যে 3/2 অংশ হচ্ছে মহিলা, আর পুরুষ শিক্ষকদের, এখানে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5/3 অংশ বিবাহিত। আচ্ছা, আমি যদি পুরুষ শিক্ষকদের ধরি যে পুরুষ শিক্ষকরা মোট হচ্ছে 1 অংশ, আমরা সবসময় কি করি? সম্পূর্ণটাকে 1 অংশ ধরি না? তাহলে সম্পূর্ণটাকে যদি 1 অংশ ধরি, আমি ধরলাম যে মোট পুরুষ আছে 1 অংশ। আমরা ছোটবেলায় অঙ্ক করছি না যে ধরি সম্পূর্ণ বাঁশ 1 অংশ, এত অংশ কাদায়, এত অংশ পানিতে, বা একজন ব্যক্তি তার এত অংশ স্বামীকে মানে স্ত্রীকে দিল, এত অংশ পুত্রকে দিল, বাকি অংশ 2 মানে ভাইকে ভাগ করে দিল, তাহলে মোট কত সম্পত্তি ছিল। এই ধরনের মোট যখন থাকে আমরা সবসময় জানি যে মোট মানে হচ্ছে এক ধরতাম তখন, যে ধরি ব্যক্তির সম্পত্তি মোট 1 অংশ। তো আমরা যদি ধরি মোট পুরুষ 1 অংশ, তো এই 1 অংশ থেকে অবিবাহিত তো 12 জন, তাহলে বিবাহিত কতজন? বিবাহিত হচ্ছে 3/5 অংশ। তা 3/5 অংশ, 1 অংশ থেকে 3/5 অংশ যদি আমি বাদ দিই,
তাহলে হয় 5, 5 অক্ষে 5, এই যে 5 বিয়োগ 5 অক্ষে 5, তাহলে 1 3, তার মানে হচ্ছে 2 এর 5 অংশ, 2 এর 5 অংশ। এই যে হচ্ছে মোট পুরুষ থেকে আমি এই যে মোট থেকে এই মোট পুরুষ হচ্ছে 1, মোট পুরুষ আমি ধরছি কত 1 অংশ, এই 1 অংশ থেকে আমি বাদ দিলাম এত অংশ বিবাহিত, মানে বিবাহিত বাদ দিলাম, বিবাহিতদের বাদ দিছি না, তাহলে মোট পুরুষ থেকে যদি আমি বিবাহিতদের বাদ দিয়ে দিই তাহলে এখানে আমি আসলে এই মানটা কে, এই মানটা হচ্ছে অবিবাহিত, অবিবাহিত। তাহলে অবিবাহিত পুরুষ হচ্ছে 5-এর 2 ভাগ, তা 5-এর 2 ভাগ মানে কতজন, 12 জন, 5-এর 2 ভাগ মানে কতজন, 12 জন, কারণ এখানে বলছে না যে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত, তার মানে এত অংশের মান আসলে 12, তার মানে 2/5 সমান অংশ, মানে 2/5 অংশ সমান হচ্ছে কতজন, 12 জন। তাহলে 1 অংশ সমান কত হবে, 1 অংশ সমান আমরা জানি যে এই ধরনের অঙ্ক কি করতে হয়, যে এই 12 এখানে আছে আর 1 অংশ বের করতে গেলে এই ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়, তাই না, 2। তাহলে এখানে যদি আপনি কাটাকাটি করেন দেখেন এখানে হয় 6, 5 30, তাহলে আসলে আলটিমেটলি আপনার পুরুষ এক অংশ মানে কি সম্পূর্ণ আসলে পুরুষ ছিল কতজন, পুরুষ হচ্ছে 30 জন, পুরুষ কতজন, আমরা এখান থেকে আসলে পুরুষ বের করলাম, পুরুষ হচ্ছে মোট কতজন, 30 জন, 30 জন হচ্ছে পুরুষ। এইটুকু কি আপনারা বুঝতে পারছেন, এইটুকুন কি আপনারা বুঝতে পারছেন যে অবিবাহিত আমি এখানে কি করছি, মোট পুরুষদের ধরছি আছে 1 অংশ, সেই 1 অংশ থেকে আমি এই বিবাহিত পুরুষদের বাদ দিয়ে দিলাম, তাহলে এত অংশ থাকে হচ্ছে অবিবাহিত, এই এত অংশের মান 12 জন, মানে 12 জন হচ্ছে অবিবাহিত, মানে এইটার মান হচ্ছে 12, তাহলে 1 অংশ সমান হবে 30 জন, তাহলে 30 জন হচ্ছে পুরুষ। এখন মোট যদি হয় আমাদের কত বলেন তো, মোট এখানে দেওয়া আছে হলো, এখানে আমাদের লেখা আছে যে কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 2/3 অংশ মহিলা, বা 3/2 অংশ মহিলা, তাহলে 3/2 অংশ যদি মহিলা হয় তাহলে পুরুষ কত অংশ, আমরা যদি ধরি মোট শিক্ষক শিক্ষার্থী 1 অংশ, তার থেকে যদি 3/2 অংশ হয়, এই যে হচ্ছে এত অংশ মহিলা, এত অংশ কি, এত অংশ কিন্তু মহিলা, কত অংশ, এই যে 2/3 অংশ হচ্ছে মহিলা, তাহলে 2/3 অংশ মহিলা যদি আমি বাদ দিয়ে দিই, এই যে হচ্ছে মহিলা। এখন আমি যদি আবারও ধরি যে মোট শিক্ষার্থী মানে মোট শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা আছে 1 অংশ, তার থেকে মহিলাদের বাদ দিলাম, বাদ দিলে থাকতেছে হচ্ছে 3 বিয়োগ 2 সমান 1/3, এত হচ্ছে পুরুষ। তাহলে দেখেন যে আমরা এখান থেকে বের করছিলাম যে পুরুষ আছে 30 জন, সেটা হচ্ছে এই যে নিচের ইনফরমেশনের উপর ভিত্তি করে। এবার আমরা আবার ধরছি যে যেহেতু আমাদের মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা বের করতে হবে, আমরা ধরলাম মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 1 অংশ, তার থেকে যদি আমি এই যে মহিলা বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে পুরুষ হচ্ছে এতজন, তাই তো। তাহলে এই যে দেখেন আমরা 1/3 অংশ পুরুষ, তা আমরা এখানে বের করছিলাম না পুরুষ 30 জন, তার মানে 1/3 অংশ সমান 30 জন, তাহলে 1 অংশ সমান হবে 30 গুণ, এটা উল্টে যাবে, উল্টে যাওয়া মানে হচ্ছে উপরে 3 নিচে 1, তাহলে 90 জন। তার মানে 1 অংশ মানে আমরা এখানে ধরছিলাম না মোট শিক্ষক শিক্ষার্থী মানে শিক্ষক শিক্ষিকা 1 অংশ, এইবার আমরা আবার 1 অংশের মান বের করলাম, কত হলো 90। এবার আবার 1 অংশের মান যখন 90 আমরা বের করছি, আমাদের উত্তর কিন্তু ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা মানে শিক্ষিকার সংখ্যা হয়ে গেল। এখন আপনাদের বোঝানোর জন্য আমি এত কথা বললাম, কিন্তু এই অঙ্ক আপনার এত বেশি করার কোনো প্রয়োজন নাই। আপনি এটা শর্টকাটে কিভাবে করবেন বলেন তো, শর্টকাটে আপনি এইভাবে করবেন, যেহেতু আপনি টার্গেট করছেন কাকে, টার্গেট করছেন এই 12কে, তাই 12 কি, এই 12 হচ্ছে অবিবাহিত পুরুষ, তাহলে 5-এর 3 অংশ যদি বিবাহিত হয় তাহলে 5-এর 3 অংশ, 5-এর 3 সরি এটাকে আমি একটু এইভাবে লিখি, 5-এর 3 যদি হয় বিবাহিত তাহলে অবশ্যই 5-এর 2 অংশ হবে অবিবাহিত, আর 5-এর 2 অংশ মানে যদি হয় 12, তাহলে 1 অংশ সমান হবে 12 গুণ 5/2, তার মানে 30।
তাহলে 30 জন হচ্ছে পুরুষ, আর 30 জন যেহেতু ওইখানে 3/2 অংশ হচ্ছে মহিলা, তাহলে 1/3 অংশ হচ্ছে পুরুষ, আর 1/3 অংশের মান যদি হয় 30, তাহলে 1 অংশের মান হবে 30 গুণ উপরে 3 নিচে 1 মানে 90। তাহলে এইটা হবে এই প্রশ্নের উত্তর 90। তাহলে আপনারা সবাই যদি এইটুকুন আপনারা করতে পারেন, এইটুকুন ব্রেন আপনার মাথায় থাকে যে এইটাকে টার্গেট করে করতে হবে, ইনশাআল্লাহ আপনারা এই ধরনের অঙ্ক পারবেন। এই প্রশ্নের উত্তর হবে 90। আপনারা যারা বোঝেন নাই আবার একটু এই প্রশ্নটা দেখে নেবেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কি কি? আচ্ছা, তাহলে এত স্টিকারের দিকে মন থাকলে অঙ্ক বুঝবেন কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাই সবাই একটু এই প্রশ্নটা আপনারা উত্তর করেন। এটা কিন্তু বরিশাল কি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নটা আপনারা করেন। সবগুলো অঙ্ক কিন্তু আসলে একরকম থাকবে না, কিন্তু আমরা এমন তো করতে পারতাম যে কঠিন যেটা অঙ্ক আছে এটা স্কিপ করে সহজগুলো দিয়ে অঙ্ক করানো, তাই না? সেটা কি আমরা করছি না? সেটা আমরা করার চেষ্টা করছি। সব অঙ্ক সবার জন্য না, আবার যারা অ্যাডভান্স লেভেলের আছেন বুঝতে পারছেন তারা অনেকে বুঝতে পারবেন, যারা দু একটা কঠিন অঙ্ক থাকে বুঝতে পারেন না, কোনো অসুবিধা নাই। আপনার সবগুলো অঙ্ক তো পারা লাগবে না, যেটা আপনি পারবেন সেটা করেন, কোনো অসুবিধা নাই। আপনার সব অঙ্ক নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। আপনি যেগুলো মনে করেন যে 20টা অঙ্ক আছে, আপনি কি 20টাই পারবেন? না, যারা অনেক ভালো অঙ্কে সে 20টা পারবে, যে মনে করেন যে মোটামুটি সে 15-16টা পারবে, এটাই এনাফ। সবগুলো বোঝারও দরকার নাই, সবগুলো নিয়ে মন খারাপ করারও দরকার নেই। সবগুলো অঙ্ক একরকম থাকবেও না। রানা নাকি রুনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ইসলাম ভাই কি যেন লিখলেন, এটা তো বুঝতে পারতেছি না, আরবিতে লেখা মনে হয়। তো অনেকে উত্তর করতেছেন, আমরা একটু দেখি যে বর্গের অন্তর যখন থাকে তখন দুটি সংখ্যা যখন বের করতে হয়, আমরা জানি যে ছোট সংখ্যা বের করতে গেলে ওটাকে এর সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। মানে যদি বর্গের অন্তর থাকে তাহলে ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থাকলে ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে যে সংখ্যাটা আছে মানে বর্গের অন্তর, এটা বিয়োগ 1/2। তার মানে 36, তার মানে কি 36/2 সমান 18। তা যদি দুইটা ক্রমিক সংখ্যার ছোটটা হয় 18, তাহলে অবশ্যই বড়টা হবে 19। যেহেতু ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যা, তাহলে দেখেন ছোট সংখ্যা যখন বের করতেছি তাহলে আমরা সবসময় কি করব, বর্গের অন্তরের সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ দেবো। আর কেউ যদি বড় সংখ্যা বের করতে চান, কোনো অসুবিধা নাই, তখন হচ্ছে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দেবেন। দেখেন 38/2 হচ্ছে মানে হচ্ছে 19। তাহলে এটা যদি বড় সংখ্যা হয় তাহলে এর আগের সংখ্যা হবে 18। তাহলে ছোট বড়, বা আপনি যদি দুইটাই বের করে নিতে চান, ছোট বের করছেন 18, বড় বের করছেন 19, আপনি যেভাবেই বের করেন কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ আপনি পারবেন। কি অঙ্কটা কি বোঝা গেল বা বোঝা যাচ্ছে? অঙ্ক এই ধরনের অঙ্ক, সবগুলো অঙ্ক নিয়ে সবার মাথা ঘাটানোর প্রয়োজন নাই। আমরা কি করব, কিছু মানুষ আছে যারা অঙ্কে অনেক এক্সপার্ট কিন্তু ভালো সমাধান পায় না, তাদের জন্য আমরা দেখা যাচ্ছে আমরা কিন্তু কোনো কিছু স্কিপ করি না আর কি। অঙ্ক একদম আলু অঙ্ক নিয়ে, মজার জিনিস নিয়ে কিন্তু আমরা চলে আসছি। এই ম্যাজিক দেখেন সবাই, বিষয়টা এমন নহে। তো আপনারা কি সবাই বুঝতে পারছেন? স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। শহীদ ইসলাম ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, অনেকেই বুঝতে পারছেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 18-19 যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। এইবার দেখেন, একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেলে বাকি খাদ্য 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? আচ্ছা, শেষের কবিতা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর করেন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। আমরা এই যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য কি আচ্ছা, এটা নিয়ে এই যে আগামীকালই হয়তো একটা সেমিনার দিতে পারি। আপনারা কালকে, আমি যদি সকাল 10টায় সেমিনার দেওয়া হয়, আপনারা সবাই করবেন আর কি, সেমিনারে থাকবেন। আমি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য কি পড়বেন স্পেশালি, আসলে পড়তে হবে অনেক কিছু, বাট হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস for getting job in headmaster of primary sector, I will try to elaborately discuss all about that.
ওই জিনিসগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করে দরকার 1-1.5 ঘন্টা সময় আপনাদের সাথে আমি থাকবো। যান, ইনশাআল্লাহ কথা দিলাম। আপনারা যদি সম্ভব হয় কালকে সকালবেলা 10টায় হাজির থাকবেন, আমি আপনাদের নিয়ে সুন্দর একটা সেমিনার করব, ঠিক আছে? স্যার পরে মনে থাকে না, মনে থাকবে আস্তে আস্তে। আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন মনে থাকবে কিভাবে। একটি গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর 13 দিন পর দিন বাকি থাকে কত? দিন বাকি থাকে হচ্ছে 40 দিন থেকে যদি আপনি 13 দিন বিয়োগ দেন তাহলে থাকে হচ্ছে 27 দিন। তার মানে এখন 27 দিনের খাবার আছে। 27 দিনের খাবার আছে কতজন লোকের? এই 1500 জন লোকেরই 27 দিনের খাবার আছে। কারণ 40 দিনের খাবার ছিল, কিন্তু 13 দিন পর কিছু সৈন্য চলে গেছে। এখন 13 দিন তো তারা খেয়ে গেছে, তাই না? তাহলে 13 দিন যদি খায় আর 27 দিনের খাবার আছে, তা 27 দিনের খাবার তো 1500 জনেরই আছে। তাহলে 27 জনের খাবার যদি 1500 দিন থাকে, মানে 1500 জন সৈনিকের থাকে, বলছে 30 দিন ওই খাবার চলছে। তার মানে যে খাবারটা ছিল 27 দিনের, ওই খাবারটা তারা 30 দিন খাইছে। তার মানে তো লোক নিশ্চয়ই কিছু কমে গেছে, তাই না? কমে না গেলে কি 27 দিনের খাবার 30 দিন চলে? বলেন, কেউ আসলে এই খাবার 27 দিনও চলতো না। যেহেতু কিছু লোক চলে গেছে, তার মানে এখন কিন্তু তারা 27 দিন খাইতে পারতে, মানে 27 দিনের খাবার 30 দিন খাইতে পারতেছে। তাহলে আমি আপনাদেরকে একটা শর্ট টেকনিকের থেকে আগে একটু বিস্তারিত বুঝাই, তারপরে শর্ট বলে দেবো, ঠিক আছে? একটু বিস্তারিত বলি। 13 দিন পর যে 27 দিন, দিন বাকি থাকে 27 দিন, এটুকু তো সবাই বুঝছি। আমি একটু বিস্তারিত করে আপনাদেরকে পরে, মানে এই ধরনের অঙ্ক অনেকে বোঝে না, তো আমি সুন্দর করে এটা বোঝাই দিয়ে। সেমিনার কি সবার জন্য? হ্যাঁ, সেমিনার সবার জন্য, সবাই থাকবেন ইনশাআল্লাহ। কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, কিভাবে পড়বেন, আমি সবকিছু নিয়ে কথা বলবো, জান ইনশাআল্লাহ। 13 দিন পর দিন বাকি থাকে 27 দিন, এটা সবাই বুঝছে। এটা আমি একটু আগে বিস্তারিত করি। এবার এই যে 27 দিন, তাহলে 1500 এখানে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গেছে, তার মানে আমাদের যেহেতু কতজন বের করতে হবে, তাহলে আমরা কতজনকে আমরা ডান পাশে নিয়ে যাব, কতজনকে, মানে আমরা 27 দিনের খাবার আছে কতজন লোকের বলেন তো? 1500 জন। সবাই একটু, আচ্ছা সবাই কি চান যে এই অঙ্কটা আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিই? বোঝাই দেওয়ার পরে আমি শর্টকাট দেবো, কিন্তু সবাই তো চাচ্ছেন যে সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে, তাই না? এই ধরনের অঙ্ক অনেকে চলে যাওয়া চলে আসা এগুলো তো বোঝেন না, তাই না? আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান, স্যার হ্যাঁ চাই, আপনি সুন্দর করে বুঝাই দেন। সুন্দর করে বুঝাই দেওয়ার পরে ভাই শর্ট দেবো, সব দেবো, আপনারা একটু ক্লিয়ারলি আমাকে সময় দেন। তাহলে 27 দিনের খাবার আছে 1500 জন লোকের। তাহলে একদিনের খাবার আছে, তো একদিনে খাইতে গেলে তো বেশি লোক লাগবে, তার মানে 1500 গুণ 27 জন। আর এখানে কতদিন খেয়েছে বলেন তো? এরা কিন্তু খেয়েছে 30 দিন। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে অতএব 30 দিনের খাবার আছে, বা 30 দিনে খাইতে পারে কতজন লোক? 30 দিনে খাইতে পারবে একদিনে যতজন লোক লাগে, মানে কারণ একদিনে যতজনের লোকের খাবার আছে 30 দিনের নিশ্চয়ই কম আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব? 1500 গুণ 27 ভাগ কত? 30, এতজন লোকের খাবার আছে। তাহলে 30 দিনের খাবার নিশ্চয়ই আরো কি লোকের? কম লোকের। একদিনের জন্য যত লোক লাগবে, 30 দিনের জন্য কি অত লোক লাগবে, বা অত লোকে কি 30 দিন খাইতে পারবে? নিশ্চয়ই কমে যাবে, তাই না? একদিনে যে খাবার খাইতে হবে সেক্ষেত্রে যত লোক লাগবে, 30 দিনে খাওয়ার জন্য কি অত লোক লাগবে? না, আরো কম লোক লাগবে। 30 দিন খাইতে গেলে অত লোক থাকলে তো 30 দিন একদিনেই খেয়ে ফেলবে, তা 30 দিন কিভাবে? তাহলে এখানে আপনারা একটু কাটাকাটি করেন, এইটা আর এটা দিয়ে আপনি যদি এখানে কাটেন 3 50 150, তাহলে 0 আর 5 7 35 5 হাতে হচ্ছে কত? 3, এবার 5 দুগুণে 10 আর 3 1300 জন। তার মানে 30 দিন যে খাইছে, 30 দিন আসলে খাইছে 1350 জন। কতজনে খাইছে? 1350 জন লোকে খেয়েছে। এই 1350 জন লোকে যে খেয়েছে, আসলে আমাদের লোক ছিল কতজন? আমাদের লোক তো ছিল 1500 জন। আর এখন যে এই যে 30 দিনের কথা বলছে, তাহলে 30 দিনে আমাদের খাওয়া, মানে 30 দিন খেয়েছে আছে 1350 জন। তাহলে আমাদের এখন আসলে
কতজন লোক চলে গিয়েছিল বুঝতে পারতেছেন? এবার সবাই আমরা বুঝতে পারছি 1500 জন ছিল, এখন আছে 1350 জন। তাহলে আমাদের 150 জন, 1500 থেকে আপনি এই 1350 বিয়োগ দেন, তাহলে দেখেন 150 জন লোক কি হয়েছে, চলে গেছে। ওইখানে বলছিল না কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, ওই যে এখন আছে আমাদের কতজন, 30 জন যেহেতু খাইছে, তা 30 জন মানে 30 দিন যেহেতু খাইছে, তাহলে 30 দিনে খাইতে পারে এই খাবার আছে 1350 জন লোকের। তাহলে 1350 জন লোক এখন আছে, আর আগে ছিল 1500। তার মানে এখন কি, এখন এটা আমাদের বোঝা যাচ্ছে ক্লিয়ার যে 150 জন লোক চলে গিয়েছে। তাহলে এটা কি আপনারা একটু বুঝতে পারতেছেন যে 150 জন লোক চলে গেছে? এখন এই অঙ্কটা যদি আপনি এইভাবে, আপনারা কেউ চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন যে এতদিন পরে দিন বাকি থাকে 27 দিন, তাহলে 27 দিনের খাবার আছে 1500 জন, একদিনে কত, এই যে 30 দিনের কথা বলছিলেন 30 দিনে কত, তার মানে এখন আগে ছিল 1500, এখন 1350, তার মানে আমাদের 150 জন নাই। এখন এইটাকে যদি আপনি শর্টে করতে চান, শর্টে করাটা কি আপনারা দেখতে চান যে শর্টে কিভাবে করবেন? বলেন তো যে শর্ট দেখতে চান কিনা? আপনারা কি শর্টটা দেখবেন এই অঙ্কটার? যদি শর্ট দেখতে চান আমাকে একটু বলেন যে স্যার এটা বুঝে কিভাবে শর্টকাট করব এক লাইনে। এক লাইনে তো না, হয়তো 2 লাইন লাগতে পারে। বুঝে কিভাবে শর্ট করব, তাই না? বুঝে কিভাবে শর্ট করব যদি দেখতে চান বলেন। দেখেন এই ধরনের অঙ্ক আমি তো প্রথমে বুঝাই করলাম, বিস্তারিত করলাম, লিখে করলাম। এখানে আপনি এটা করবেন, আমি আপনাদের সবার জন্য করাই দিচ্ছি। দেখেন এটা শর্টে কিভাবে করবেন। 1500 জন সৈনিকের যেহেতু 40 দিনের খাবার ছিল, এবার 13 দিন খাওয়ার পরে চলে গেছে, তাহলে 13 দিন পরে আসলে 27 দিনের খাবার আছে। আর আমরা বলছি দিন এবং খাবারের অঙ্ক যখন থাকে, দিন এবং খাবার, দিন এবং খাবার, কাজ এবং দিন, দিন খাবার কাজ লোক জন বা দিন, কাজের অঙ্ক, দিনের অঙ্ক বা খাবারের অঙ্ক, এগুলোতে সবসময় প্রথম ইনফরমেশন গুণ করে পরের ইনফরমেশন ভাগ করতে হয়। প্রথম ইনফরমেশন গুণ করে পরের ইনফরমেশন ভাগ করতে হয়। তা প্রথম ইনফরমেশন তো আছে 1500 জন 40 দিনের, কিন্তু এখন তো 40 দিন নাই, যেহেতু 13 দিন পরে, তাহলে 1500 জন লোকের আসলে খাবার আছে কত দিনের, 27 দিনের। তাহলে 27 দিনকে গুণ করেন আর এই 30 দিনকে কি করেন, 30 দিনকে ভাগ করে দেন, তাহলে অঙ্ক হয়ে গেছে। এই যে অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটা আপনি কাটেন, এই শূন্য এই শূন্য, এটা দিয়ে আপনি 50 হয়, তাহলে 50 গুণ 27 দিলে 1350। তাহলে 1350 জন লোক এখন যদি থাকে, নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি 1500 ছিল, এখন আছে 1350। মানে আমাদের পার্থক্য হচ্ছে কত, পার্থক্য হয়ে যাচ্ছে এই যে 1500 বিয়োগ 1350, তার মানে 150 জন। এটা কিন্তু আমাদের একদম সুন্দর করে এই যে এক লাইনে হয়ে গেল যে যেহেতু 40 দিনের খাবার মজুদ আছে, কিন্তু 13 দিন পর তো 13 দিন পর কিছু চলে গেছে, মানে 13 দিন তো তারা খেয়ে গেছে। তার মানে আমাদের 27 দিনের খাবার আছে 1500 জন লোকের, 27 গুণ 15, আর যেহেতু 30 দিন চলছে 30, মানে প্রথম ইনফরমেশন গুণ দ্বিতীয় ইনফরমেশন ভাগ, তাহলে 1350। তা এখন তো বোঝাই যাচ্ছে, এগুলো কি আর লেখা লাগে? শর্টকাট দেখান। দেখেন এসে আর কি শর্টকাট দেখাবো, এখন আপনার আর এই জিনিসগুলো তো লেখা লাগে না। এগুলো কি আপনি লিখবেন যে 1500 জন এখন আছে 1350, 1500 থেকে 1350 বিয়োগ দেবেন, তো আপনি মুখে মুখে হিসাব করবেন যে 1350 আর 50, 1400 আর 100, 1500, তার মানে 150 জনের গ্যাপ। তাই এই প্রশ্নের উত্তর হবে এটা। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা যদি বুঝতে পারেন একটু সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আমি পরেরটায় চলে যাব, সমস্যা নেই। আমরা পরেরটায় যেতে হবে, অনেক অঙ্কই তো আমাদের করতে হবে, তাই না? তাহলে আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার ক্লিয়ার লিখে কমেন্ট করেন। এই যে এত শর্টে এই অঙ্কটা করাই দিলাম, একটু ক্লিয়ার লিখে কি কমেন্ট করবেন না? অবশ্যই করা উচিত। শর্টকাটের ক্ষেত্রে আপনারা কি করবেন, ওই যে আমি বলছি না যে কাজ এবং দিনের অঙ্ক, খাবার এবং লোকের অঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলে প্রথম যে দুইটা ইনফরমেশন থাকে গুণ করে দিবেন, পরের লাইনে যে ইনফরমেশন থাকে ওইটা ভাগ করে দিবেন। যেহেতু 40 দিন ছিল কিন্তু 13 দিন খেয়ে চলে গেছে না, তাহলে 40 থেকে 13 বিয়োগ দেন 27 দিন, তাহলে 27 আর 1500 গুণ করে দেন, আর 30 আছে পরে 30 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনার উত্তর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা করেন আপনারা। অনেকে এই যে ক্লিয়ার লিখতেছেন, সূর্যের রশ্মি, আচ্ছা, তারপর আমেনা আক্তার মায়া, পানি পানি, এই তো পানি পানি, অনেক সুন্দর। নাফিসা আক্তার আপু লিখছেন ক্লিয়ার। হ্যাঁ, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন, এই প্রশ্নটা আমিও আপনাদের সাথে উত্তর করতে থাকি, ঠিক আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান আমি ধরলাম 3x, 3 আছে, তাহলে দৈর্ঘ্য 3x। আচ্ছা, আর প্রস্থ
ধরলাম যেহেতু 1x আছে x ধরলাম দৈর্ঘ্য প্রস্থ উহার পরিসীমা। তা পরিসীমার সূত্র কি বলেন তো? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্র, তাহলে পরিসীমা 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 সমান 2 ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তা পরিসীমা দেওয়া আছে না, এখানে পরিসীমা দেওয়া আছে 200 মিটার, 200 মিটার। এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করেন তাহলে এখানে হয় 100। আর এখানে আপনার দৈর্ঘ্য যেহেতু 3x প্লাস প্রস্থ হচ্ছে x সমান 100। এইবার এই 3x আর একটা x, তাহলে 4টা x সমান হচ্ছে 100। তার মানে 4টা এটার কাটাকাটি করেন তাহলে হচ্ছে 4 25 100, মানে x এর মান কত? 25। তাহলে আপনার দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 3 গুণ x এর মান হয়েছে 25, মানে 3 25 75। আর প্রস্থ হবে কত বলেন তো? প্রস্থ হবে x এর মান যেহেতু 25 হয়েছে তার মানে 25। তা আমরা তো জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 75 আর প্রস্থ হচ্ছে 25। এই দুইটা গুণ করলে 5 5 25 125 এর 5 হাতে হচ্ছে 12। এবার 25 দিয়ে 7 গুণ করেন, 7 25 7 25 হচ্ছে 100, 7 25 175, 175 আর 12, 175 আর 12 যদি হয় সেক্ষেত্রে আপনার 187, 75 আর 12 187। তাহলে এত বর্গমিটার, এটা হবে এই প্রশ্নের উত্তর। আপনারা কি বুঝতে পারছেন? এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? আপনারা বুঝতে পারছেন যে এখানে বলা হয়েছিল দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:1। তা আমরা বলছি অনুপাত মানে কখনোই ওই সংখ্যাটা নয়, অনুপাত মানে হচ্ছে ওইটার সাথে একটা x ধরতে হয়। তাহলে দৈর্ঘ্য 3x আর যেহেতু দৈর্ঘ্য আগে আছে দৈর্ঘ্য আগে ধরলাম 3x আর প্রস্থ পরে আছে প্রস্থ x। এবার আমরা পরিসীমা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা পরিসীমার সূত্র বসাতে পারি, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 200 মিটার। তাহলে আমরা এই 2 এটাকে কেটে দিছি 100 হয়েছে। আর এই দুটা এত কি আপনারা করবেন 3x 2x, তো এইখান থেকেই বসাই দেবেন ভাই। এই জায়গায় তো x এর মান ডাইরেক্ট এখান থেকে পাওয়া যায় যে 3x আর x 4x কে এটা দিয়ে কাটাকাটি করলে x সমান 25 হয়। তাহলে এটা আপনি পেয়ে গেছেন। পেয়ে যাওয়া মানে আপনার দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে। আর দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে মানে আপনি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেন, গুণ করে দিলে আলহামদুলিল্লাহ আপনার এই অঙ্ক হয়ে যাবে। দেখেন এই ধরনের অঙ্ক যাদের সমস্যা আছে তারা কি বুঝতে পারতেছেন? যেহেতু উহার পরিসীমার কথা বলা আছে, পরিসীমার মান দেওয়া আছে, আমরা পরিসীমাটাকে হিট করব। তা পরিসীমার সূত্র জানা লাগবে তো। আয়তাকার 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 ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আপনারা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, প্রয়োজনে আপনারা একটু লিখে নেবেন সুন্দর করে, এগুলো মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা কি? এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য আর প্রস্থ এখান থেকেই বের করা যায়, x এর মান বের করলে দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা সবাই মনে হয় বুঝতে পারছেন। আর বুঝতে যদি না পারেন কোনো অসুবিধা নাই, আপনারা আবার দেখবেন বা পরবর্তীতে আবার এই ধরনের অঙ্ক নিয়ে যখন ভিডিও বানাবো তখন আপনারা সাথে থাকবেন। আর শর্টকাট যদি কেউ করতে চান এই জায়গা থেকেই শর্টকাট করা যায়। দেখেন আপনি তো বুঝে বুঝে শর্টকাট করবেন, তাই না? না বুঝে তো শর্টকাট করে লাভ নাই। এই অঙ্কের শর্টকাট কি? যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে দৈর্ঘ্য যদি হয় 3x আর প্রস্থ যদি হয় x, তাহলে এটা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানেই কি? পরিসীমা, মানে 200। তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় হচ্ছে 100, তাই না? এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় 100। তার মানে 4x সমান 100, তার মানে x মানে হচ্ছে 25, x মানে 25। তাহলে x যদি 25 হয় তাহলে 3x হচ্ছে 75 আর শুধু x 25, এই দুটা গুণ করলে হচ্ছে 1875। এই যে এর থেকে আর কি শর্টকাট? আপনি দেখে বুঝে শর্টকাট করছেন, তাই না? দেখে দেখে বুঝে বুঝে শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে বুঝে বুঝে শর্টকাট। আপনি বুঝতেছেন যে পরিসীমা সমান 200 দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্রটা আপনি লিখে 200 বসায় দিয়ে x এর মানটা বের করে নিছেন। আর x এর মান বের করলে তো আপনি 3x ও পাচ্ছেন
আবার শুধু এক্সও পাচ্ছেন, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে এটা 1575 না, এটা হবে 1875। ঠিক আছে, এখানে কি হবে 1875 হবে, এটা 1875 হবে এই প্রশ্নের উত্তর। শর্টকাট করে বুঝান স্যার। হ্যাঁ শর্টকাট তো দিলাম, এর থেকে আর কি শর্টকাট দেবো বলেন? এই যে এইটুক শর্টকাট, এত বড় একটা অঙ্ক এইটুক যদি না বুঝতে পারেন আর কি শর্টকাট দেবো? আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, একটি গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত। এই ধরনের অঙ্ক কারো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলেন যে সমস্যা আছে। এই ধরনের অঙ্কে কারো সমস্যা থাকলে বলেন, আপনারা করেন আমিও করি। ঠিক আছে, আমরা সবাই একসাথে অঙ্ক করতে থাকি। সোনা ও গহনার আপনারা একটু কমেন্ট করতে থাকেন আর আমিও এটা অঙ্ক করতে থাকি। আর যারা এর আগের অঙ্কটা বুঝছেন তারা একটু দয়া করে ক্লিয়ার বা বুঝছি স্যার, ওকে স্যার, এরকম একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না মাশাআল্লাহ আপনার জন্য আমি কিছু করতে পারছি। আমারও ভালো লাগবে যে না বোঝানো ঠিক আছে, বা আমার আর আরো বেশি অন্য কিছু সিস্টেম আর দেখার দরকার নেই, আপনারা বুঝতেছেন। না হলে আমাকে আরো সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে আরো ভালোভাবে শিখে আপনাদের শেখাতে হবে, তাই না? তো একটু আপনারা বলবেন জি স্যার বুঝছি স্যার, হ্যাঁ অনেক সুন্দর, আমেনা আক্তার মায়া আপু লিখছে বুঝছি স্যার। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একটু করার চেষ্টা করি। সোনার গহনা 16, সোনার গহনার ওজন আছে 16, তাহলে এখানে কত বলছে 3:, মানে 3:4। তাহলে 3:4 অনুপাতে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে, আমরা সবসময় জানি যে এই দুটা যোগ করে এটাকে ভাগ দিলেই এক অংশের মান পাওয়া যায়। মানে এই 3 অনুপাতগুলোর যোগফল দিয়ে, মানে এটা তো 4 হচ্ছে, এটাকে ভাগ দিলে এক অংশের মান পাওয়া যায়। তাহলে এক অংশের মান যদি আমরা পাই, তার মানে 4 দিয়ে 16কে ভাগ করলে 4, তাহলে 3 4 একটা হবে 12 আর একটা হবে 4 অক্ষে 4। এটুক কি আপনারা বুঝছেন? এই প্রশ্নটার এই অংশ কি বুঝতে পারছেন? যে আমরা যদি একটা গহনার ওজন 16 গ্রাম হয় এবং সোনা ও তামার অনুপাত যদি হয় 3:1, তাহলে আমরা সবসময় অনুপাত দুটোকে কি করি, যোগ করে মোটটাকে ভাগ দিলে, অনুপাতগুলোর যোগফল দিয়ে মোটটাকে ভাগ দিলে কি পাওয়া যায়, এক অংশের মান পাওয়া যায়, এক অংশের মান। তখন ওই এক অংশকে আপনি অনুপাতের সাথে গুণ করে দিবেন। তাহলে আপনি এই যে অনুপাতগুলোর যোগফল 4, এটা দিয়ে 16কে ভাগ করলে হয় 4, এই 4কে 3 দিয়ে গুণ করেন, 3 4 12, আর 4কে 1 দিয়ে গুণ করেন, 4 অক্ষে 4। তার মানে আমাদের এই 16কে 3:1 অনুপাতে ভাঙলে এরকম একটা অনুপাত হয়। ঠিক আছে, এই অনুপাতটায় যদি আমরা কিছু যুক্ত করি, কত গ্রাম সোনা, সোনা কোথায় আছে, প্রথমে সোনা, যেহেতু এখানে প্রথমে সোনা আছে, তার মানে এই যে সোনার সাথে আপনি কিছু যদি যুক্ত করেন, কিছু যুক্ত করবেন, কত অংশ আমি জানি না, আমি ধরলাম x, এটা যুক্ত করলে হবে 4:1, 4:1। তা আমরা এটা জানি যে এটা করতে গেলে 12 + x/4, অনুপাত মানে তো আমরা ভাগ জানি, আর উপরে 4 নিচে 1। তাহলে এখানে কি হবে 4 4 16, এটা দিয়ে এটারে গুণ করে দেন, 12 + x = 4 4 16। তাহলে আমরা জানি x সমান 12, ওই পাশে গেলে বিয়োগ হবে 4। তার মানে x এর মান যেহেতু 4, তার মানে 4 গ্রাম এখানে কি মিশাতে হবে, 4 গ্রাম সোনা মেশাতে হবে। এই অঙ্কটা কি আপনারা বুঝতে পারছেন? এই অঙ্কটা কি ক্লিয়ার? সবাই একটু বলবেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। দেখেন এই যে জাস্ট আমরা এই 16কে কি করছি, 3:1 অনুপাতে ভাঙছি। তাহলে এটা ভাঙার সিস্টেমটা হচ্ছে কি, এই দুইটার যোগফল যেহেতু 4, এই 4 দিয়ে আপনি 16কে যখন ভাগ করবেন তখন এক অংশের মান পাবেন। এই যে এক অংশ পাইছেন, এটা অনুপাতের সাথে গুণ করে দেন, এর সাথেও গুণ করে দেন, এর সাথেও গুণ করে দেন, তখন দেখবেন যে আপনি কি পেয়ে যাচ্ছেন, 3 4 12 4 অক্ষে 4। তার মানে আপনি এটা হচ্ছে সোনা, 12 অনুপাত সোনা আছে, আর এই যে 4 অংশ আছে কি আপনার তামা। তাহলে এইটার মানটা এইখানে যদি আপনি কিছু যোগ করেন, একটা x যোগ করেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে, 4:1 হয়ে যাবে। তখন এটার মান বের করলেই আপনার হয়ে যাচ্ছে। তো আপনারা কি এখন ক্লিয়ার? এই যে কি যোগ করতে হবে, x এর সাথে যোগ করতে হবে, মানে 12 সাথে যোগ করতে হবে, মনে রাখবেন। কেন 12 সাথে যোগ করতে হবে, কত গ্রাম সোনা মেশালে বলছে। তা সোনা তো আমরা 3 অনুপাত ছিল, মানে 12 অনুপাত হচ্ছে সোনা ছিল, এজন্য 12 সাথে আমরা যোগ করছি। তাহলে ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? সবাই একটু বলবেন জি স্যার বুঝতে পারছি, আর না বুঝতে পারলেও বলবেন, আমরা এটা নিয়ে দরকার বিস্তারিত আপনাদেরকে আরো সুন্দর করে দেখাই দেবো। এই ধরনের অঙ্ক আসলে বিস্তারিত করার মতো সুযোগ থাকে না, তারপরেও আমি চেষ্টা করলাম যে কোনো সময় যদি
আপনার এরকম মোট দেওয়া থাকে, অনুপাত দুটাকে যোগ করে এটাকে ভাগ দিলে এক অংশ পাওয়া যায়। তাহলে এই দুটা যোগ করে 4 দিয়ে ওটাকে ভাগ করলে এক অংশের মান 4, 3 4 12, আর একটা হচ্ছে আপনি পাচ্ছেন যে 12:, কত 12:4। এখন আপনাকে বলা হয়েছে আপনি যদি এই 12 মানে এটা যেহেতু সোনার অনুপাত, এতে কত গ্রাম সোনা মেশালে, মানে কত গ্রাম আপনি জানেন না, তাহলে একটু সোনা মেশালে এর অনুপাতটা হয়ে যাবে কেমন 4:1। আর এটাকেই আপনি যদি করে ফেলেন যে 12 যোগ x ভাগ 4 সমান 4 ভাগ 1, এখানে x সমান মান বের হচ্ছে কত, x সমান 4, মানে 4 গ্রাম হবে এই প্রশ্নের উত্তর। তো মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, না বুঝতে পারলেও এখন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? না বুঝতে পারলে পরে আবার দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের এই ধরনের অঙ্কে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, কোন স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী বা শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? আপনারা এটা একটু করার চেষ্টা করেন তো, এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। অনেকেই বুঝতে পারতেছেন, স্যার আর একটু বুঝিয়ে দেন। বুঝিয়ে দিছি ভাই, আবার একটু আপনি দেখেন ওই অঙ্কটা, ঠিক আছে? আর ওই ধরনের অঙ্ক সামনে আসলে আরো সুন্দর করে বুঝাই দেবো, সমস্যা নেই। আজকেই তো ক্লাস শেষ নয়, আপনারা আমাদের সাথে জয়েন থাকেন ইনশাআল্লাহ। রেগুলারলি এই ধরনের একই ধরনের অঙ্ক বারবার করতে করতে এসব তো আসে সবসময়। এই যে দেখেন, এই যে পাশ ফেলের অঙ্ক, এরপরে অনুপাতের অঙ্ক, কত গ্রাম মিশালে, বা ওই যে খাদ্য বা বিল, সেনাবাহিনী বা কাজের অঙ্ক, খাদ্য বা জনের অঙ্ক, অনেক ধরনের অঙ্কই তো করছি, সব তো মনে নাই। পার্সেন্টেজ, লাভ ক্ষতি, ব্যয় কত অংশ বাড়লে খরচ কমবে বা বাড়বে, এই যে এই ধরনের সব অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছেন? তা পরীক্ষাতে যেহেতু আসে, এগুলো তো আমরা আজকেই আলোচনা শেষ করে দিচ্ছি না, এই ধরনের অঙ্ক সবসময় আমরা করব। তো যেহেতু সবসময় করব, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আচ্ছা, কোন স্কুলের, এখানে আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলবো, কি জানেন? আমি বলবো হচ্ছে, এই যে যখন কোনো মান দেওয়া থাকবে ওই মানটাকে ফোকাস করবেন। যে কোনো পার্সেন্টেজের অঙ্ক থাকুক, ভগ্নাংশের অঙ্ক থাকুক, বা আপনার কি বলে যে অনুপাতের অঙ্ক থাকুক, বা ক্ষেত্রফলের অঙ্ক থাকুক, বা পরিসীমা, যাই থাকুক না কেন, একটা মান কিন্তু দেওয়া থাকে। ওই মানটাকে আপনি একটা সমীকরণে বসাতে পারেন কিনা এটা সবসময় খেয়াল করবেন। এই জায়গায় একটা মান দেওয়া আছে যে উভয় বিষয়ে 300 জন পাস। উভয় বিষয়ে কতজন পাস? 300 জন পাস। এই পাশের বিষয়টা যদি আপনি মনে রাখতে পারেন, যে উভয় বিষয়ে পাস যদি আপনি বের করতে পারেন, তাহলে কোনো বিষয় না, আপনার অঙ্ক হয়ে যাবে। সবসময় এই জিনিসটাকে আপনারা টার্গেট করবেন। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমি আগে লিখিত আকারে করব, তারপর আপনাদেরকে সুন্দর করে দেখাই দেবো। এইখানে বলছে ইংরেজিতে এত শিক্ষার্থী পাস। দেখেন এই দুই জায়গায় কি দেওয়া আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে এই যে দেখাই। দেখেন এই দুই জায়গায় দেওয়া আছে পাস, কিন্তু উভয় বিষয়ে কিন্তু দেওয়া আছে ফেল। আবার উত্তর চেয়েছে আবার পাস, তার মানে পাস ফেল পাস ফেল পাস ফেল, এক ধরনের একটা ধাঁধার ভিতরে চলে গেছেন, তাই না? তাহলে আপনার যেহেতু উভয় বিষয়ে পাশের কথা দেওয়া আছে, আপনি উভয় বিষয়ে পাশের কথা যদি বের করতে চান, তাহলে আপনি এইখান থেকে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে না, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, আপনি এইখান থেকে সবগুলোকে ফেলে কনভার্ট করে নেন। ফেলে একটু কনভার্ট করেন, কোনো অসুবিধা নাই। যেহেতু আপনি এখন যদি বলেন যে কোন স্কুলের 70% ইংরেজিতে, কি বলেন তো, ইংরেজিতে এবং এত পাস, তাহলে ইংরেজিতে ফেল কত? ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল কত? এই 100%-এর থেকে আপনি 70% বিয়োগ দেন, তার মানে 30% ফেল। ইংরেজিতে ফেল মানে 70% পাস, তাহলে 30% ফেল, এটা তো আর অঙ্ক করা লাগে না। আবার বাংলায় ফেল কত? 100% থেকে আপনি এই 80% বিয়োগ দেন, তাহলে কত হচ্ছে? আপনার হচ্ছে হলো যে 20% ফেল। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল হচ্ছে দেওয়া আছে 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে আপনার সবকিছুকে আপনি ফেলে কনভার্ট করে নিয়েছেন। সবকিছুকে আপনি কিসে কনভার্ট করছেন বলেন তো? ফেলে কনভার্ট করছেন। ইংরেজিতে কতজন ফেল করছে সেটা কনভার্ট করছেন, বাংলায় কতজন ফেল করছে, বাংলায়ও ফেল, আবার উভয় বিষয়েও ফেল। তাহলে আমরা সবসময় জানি
যে শুধু বাংলায় শুধু ইংরেজিতে ফেল করলে কিভাবে করতে হয়। তাহলে উভয় বিষয়টা আমরা সবসময় জানি যে উভয় বিষয়টা যদি বাদ দেওয়া যায় তাহলে শুধু ইংরেজিতে ফেল কতজন সেটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি এইখান থেকে এই কথাটা বের করে নিতে পারি যে শুধু ইংরেজিতে ফেল, শুধু ইংরেজিতে ফেল কতজন বলেন তো, এই 30% থেকে আপনি এই 10% উভয় পার্সেন্ট বাদ দেন তাহলে 20% আছে শুধু ইংরেজিতে ফেল। আর শুধু বের করতে হয়, শুধু বের করতে পারলেই কিন্তু আপনার শুধু বাংলায় ফেল কতজন বলেন তো, এই যে এখানে 20% আছে না, এই 20% থেকে 10% এই যে উভয় বিষয়টা বাদ দেন তাহলে 10%, তাহলে শুধু বাংলায় তাহলে মোট ফেল বা উভয় বিষয়ে ফেল। আমরা যদি এখন মোট ফেল বের করি, মোট ফেল তাহলে সেক্ষেত্রে দেখেন মোট ফেলটা যদি আমরা বের করি এখানে তাহলে হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করছে 20%, শুধু বাংলায় ফেল করছে 10%, আর উভয় বিষয়ে ফেল করছে 10%, তার মানে মোট ফেল করছে আছে 60%, মানে 40%। এইটুকুন যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্ক আছে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। আপনি এই যে ফেলটা পেয়ে গেছেন, যে আমরা সাধারণত এই যে 40% ফেল মানে কি 60%, তাহলে পাস মানে 60%-এর মান 300, তাহলে 100%-এর মান কত। আমরা আগে এইটা বুঝবো যে যেহেতু এখানে উভয় বিষয়ে যেটা দেওয়া থাকে আপনি সবসময় বাকি অংশগুলোরে ওইখানে কনভার্ট করবেন। তাহলে যেহেতু 70% পাস 30% ফেল, এগুলো তো আর আপনার এরকম লেখা লাগে না, তো বোঝাই যায়। আর বাংলায় যেহেতু আপনার কি বলা হয়েছে, বাংলায় যেহেতু বলা হয়েছে 80% পাস, তাহলে ফেল 20%, আর উভয় বিষয়ে তো দেওয়াই আছে। এখন শুধু বাংলা শুধু ইংরেজি বের করতে হয়, কিভাবে বের করতে হয় আছে যেটা দেওয়া আছে তার থেকে উভয় বিষয় বাদ দিতে হয়। তাহলে আপনি এখন মান পেয়ে গেছেন কার, এই যে শুধু বাংলায় ফেল এতজন, শুধু ইংরেজিতে ফেল এতজন, আবার উভয় বিষয়ে ফেল তো 10% এটা আছেই। তাহলে মোট হচ্ছে ফেলের পরিমাণ সব বিষয় মিলায়ে ফেল করছে 40%। তাহলে 40% যদি ফেল করে তাহলে পাস কত পার্সেন্ট এটা তো আমরা বুঝি। তাহলে পাস হচ্ছে, তাহলে মোট পাস বা উভয় বিষয়ে পাস 60%, তাই 60%-এর মান দেওয়া আছে 300। তাহলে 60% সমান যদি 300 হয় তাহলে 100% আমার বের করতে হবে, তাই না, মোট বের করতে হবে। তাহলে 60% সমান যদি হয় 300, তাহলে 100%-এর মান হবে, আমরা কালারটা একটু চেঞ্জ করি ওইখানে, তো 100%-এর মান হবে হচ্ছে এই 300 উপরে 60 হচ্ছে নিচে আসবে আর 100 এর সাথে গুণ হবে। তাহলে এটা কাটেন, 6 দিয়ে এটাকে কাটলে 530 এই 0, তাহলে 50 গুণ 10 দিলে হয় 500। তার মানে মোট হচ্ছে পরীক্ষা দিয়েছিল 500 জন, মোট পরীক্ষা দিয়েছিল কতজন, 500 জন। তো দেখেন এইখানে আপনারা এই অঙ্কগুলো এত বিস্তারিত করার কোনো প্রয়োজন নাই, যারা আপনারা বোঝেন না তাদের জন্য আমি সুন্দর করে ব্যাখ্যা করে বললাম যে যখন উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে আপনি বাকিগুলোরে সেইখানে কনভার্ট করে নেবেন, কনভার্ট করে নিয়ে শুধু বাংলা শুধু ইংরেজি শুধু গণিত এইভাবে বের করতে হয়। এগুলো বের করার সিস্টেম কি, যে যা হয় যত ফেল আছে ওইটার থেকে আপনি কি করবেন, উভয় বিষয়ে ফেলটাকে বিয়োগ দিবেন। তো উভয় বিষয়ে বিয়োগ দিলে তাহলে এটা বাংলায় ফেল, এটা ইংরেজিতে, এটা বাংলায়, আর উভয় বিষয়ে, তাহলে মোট ফেল হচ্ছে 40%। তাহলে মোট 40% ফেল হলে 60% হচ্ছে পাস, এখানে বলছে উভয় বিষয়ে পাস, তাহলে 60%-এর মান 300 হলে 100%-এর মান কত। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা একটু যদি এখন সংক্ষেপে কেউ করতে চাই তাহলে কিভাবে করব। সংক্ষেপে করতে চাইলে আমরা জানি যে 100% আছে না, 100% থেকে আমরা ফেল গুলো বাদ দেবো, 100% থেকে আমরা ফেল গুলো বাদ দেবো। তাহলে ফেল করছে এখানে শুধু ইংরেজিতে ফেল করছে কতজন বলেন তো, শুধু ইংরেজিতে ফেল করছে, এটা আমরা এইভাবে করতে পারি যে ফেল হচ্ছে 70, মানে 30% যোগ এখানে 20%, আর এই দুইটার থেকেই আপনি যদি 10% বাদ দিয়ে দেন, 10% যদি বাদ দিয়ে দেন তাহলেই হচ্ছে 10% বাদ দেন, কারণ উভয় বিষয়টা বাদ দিলেই হয়ে যায়। তার মানে 100% থেকে এই যে আছে সব ফেল, এরা কারা, সব ফেল, এরা সবাই ফেল করছে, মানে 70%, তাহলে 30% ফেল, এরা 20%, আর উভয় বিষয়টা বাদ দিয়ে দিলাম, উভয় বিষয় ফেল। তার মানে এখানে 100%-এর থেকে আপনার এখানে 40% কি হয়ে যাচ্ছে,
বাদ হয়ে যাচ্ছে, তার মানে 60% পাস। আর 60%-এর মান দেওয়া আছে 300, 60%-এর মান দেওয়া আছে 300, তাহলে 100%-এর মান হবে হচ্ছে 300/60, 300/60 গুণ 100। তাহলে এটা কাটা 530, তাহলে 500 হবে এই প্রশ্নের উত্তর, 100%-এর মান। এভাবেও আপনি বুঝতে পারেন, ঠিক আছে? এভাবেও কিন্তু আপনি এই অঙ্কগুলো বুঝে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আসলে কি করছি, শুধু ফেলের গুলো বাদ দিয়ে দিছি। 30% ফেল, এখানে 20% ফেল, আর এখানে আমরা জানি যে এটা যে কোনো সময় এইভাবে বের করতে গেলে যে উভয় বিষয়টা সবসময় বিয়োগ দিতে হয়, উভয় বিষয়টা সবসময় বিয়োগ দিতে হয়। তাহলে এই দুটা যোগ করে উভয় বিষয়টা বিয়োগ দিলে 40% হচ্ছে ফেল। তাহলে 40% ফেল হলে 60% পাস। তা সেই 60%-এর মান দেওয়া আছে 300, 60%-এর মান যদি হয় 300, 100%-এর মান হবে 500। তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে কতজন পরীক্ষা দিয়েছিল? 500 জন। আচ্ছা, তাহলে আপনারা এই প্রশ্ন এইভাবে যদি সমাধান করেন ইনশাআল্লাহ পারবেন, কোনো অসুবিধা নাই, একদম বুঝে বুঝে শর্টকাট, এটা কোনো না বুঝা শর্টকাট নয়। আপনারা যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু বলেন, আর যারা বুঝতে পারেন নাই কোনো অসুবিধা নাই, তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটা একটু আপনারা উত্তর করেন, সবাই একটু এই প্রশ্নটার উত্তর করেন। কি অনেকক্ষণ কি হয়ে গেল? 7:45। আচ্ছা, তার মানে আমরা অনেকক্ষণ অঙ্ক করছি, ইনশাআল্লাহ আমরা দ্রুতই অঙ্কগুলো শেষ করে ফেলবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন কি অঙ্ক করতেছি বা কিভাবে করতেছি? আমরা যেহেতু একই ধরনের অঙ্ক নিয়ে বারবার আমরা আসি, কারণ অঙ্ক তো এর বাইরে আর কিছু নাই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, একটা না বুঝলে পরেরটা বুঝবেন, পরের দিন বুঝবেন, পরের দিন বুঝবেন, আপনি লেগে থাকেন। একদিনেই তো আপনি সবকিছুর বস হয়ে যেতে পারবেন না, তাই না? স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ধীরে ধীরে হলেও লেগে থাকতে হবে, ঠিক আছে? না হলে খরগোশের মতো লাভ দিয়ে একদিনে সব শিখতে গেলে আপনার কি হয়ে যাবে, আপনি ওই যে প্রতিযোগিতায় যেরকম কচ্ছপ জিতে গিয়েছিল, খরগোশ হেরে গিয়েছিল, আপনি দিন শেষে হেরে যাবেন, কারণ এসব জিনিস একদিনে হয় না, ঠিক আছে? এসব জিনিস কি হয় না, একদিনে হয় না। তো আপনারা সবাই একটু বলবেন যে, এবং এখানে শর্ত আছে দুটির যোগফল 12। দেখেন 7 আর 5 যোগ করলে 12 হয়, আবার এখানেও যোগ করলে 12 হয়, আবার এখানেও 9 আর 3 যোগ করলে 12 হয়, এখানেও 9 আর 3 যোগ করলে কত হয়? 12 হয়। কিন্তু আপনাকে বলছে যে 54 বৃদ্ধি পায়, 54 বৃদ্ধি পায়। যদি 54 বৃদ্ধি পায় তাহলে অরিজিনাল সংখ্যাটা তো আপনার ছোট, অরিজিনাল সংখ্যাটা ছোট। তা 54 বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে 54 হচ্ছে এদের পার্থক্য, বৃদ্ধি পাওয়া মানে পার্থক্য। দেখেন তো এর পার্থক্য কি 54 হয়? আপনি 75 বিয়োগ 57 দেন, তাহলে কি 54 হয়? জীবনেও হবে না। 7 আছে কত হলে 15 হবে, 8 হাতে 1, এখানে 18 হয়। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এইবার আপনি পরেরটায় চলে আসেন, এটা করেন যে আপনি এখন এই বড়টার থেকে ছোটটা বিয়োগ দেন, যে 93 বিয়োগ কত? 39। তাহলে এখানে দেখেন 9 আছে কত হলে 13 হবে, 4 হাতে 1, এখানে হচ্ছে 3 আর 1 4, 4 আছে কত হলে 5। তাহলে এইখানে দেখেন 54 হচ্ছে, তাই না? যে 93 থেকে 39 বিয়োগ করলে কত হয়? 54 হয়। তার মানে এইখানের থেকে উত্তর হবে, এখানে তো উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে এই জায়গায় যখন উত্তর হচ্ছে, এখন উত্তরটা কি 93? উত্তরটা কি 93 হবে নাকি উত্তর হবে 39? বলেন তো, উত্তর হবে 39। কেন? বলছে যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনের ফলে 54 বৃদ্ধি পায়। তার মানে এইটা যখন স্থান পরিবর্তন করে তাহলে দেখেন 54 বৃদ্ধি পাচ্ছে, এটা এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি 93 ধরি, 93 যদি স্থান পরিবর্তন করে তাহলে তো 54 কমে যাবে, 54 কমে যাবে না? যেহেতু কমে যাবে এটা হবে না, এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলছে। তাহলে এইটা দেখেন স্থান পরিবর্তন করলে যখন এমন হয় তখন কিন্তু 54 বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার মানে আমাদের উত্তর হবে 39। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 39। এইগুলো আপনারা কখনোই বিস্তারিত করতে যাবেন না। হ্যাঁ, যারা আপনারা করতে চান যে বিস্তারিত স্যার শিখান, বিস্তারিত, এগুলো অনেক সুন্দর অঙ্ক, বোঝার মতো অঙ্ক। কিন্তু এই বোঝার মতো অঙ্ক আপনি যদি
প্রিলিমিনারিতে বুঝে বুঝে করতে চান, আপনি তো সময় পাবেন না। এটা একটু বড় অঙ্ক, মানে দশক, একক, মোট সংখ্যাটি এক্স, 10x বা ওয়াই, 10y, আবার ওইটা স্থান পরিবর্তন করলে মানে বেশ কিছু লিখতে হয়। তা সেক্ষেত্রে এ ধরনের অঙ্ক আমরা পেইড ব্যাচগুলোতে আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত বুঝায় করাতে পারি। লাইভ ক্লাসগুলোতে আসলে এর একটা অঙ্ক করাতে গেলে তখন আর দর্শক থাকবে না, আপনারও ভালো লাগবে না, যার কারণে এইগুলো আমরা একটু শর্টকাটে দেখার চেষ্টা করতেছি, তাই না? তাহলে 54 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এই দুইটা দেখেন ছিল, হচ্ছে না, এদের পার্থক্য হয় না, এই পার্থক্য হবে 54। এখন 54 হলে কোনটা হবে, যেহেতু বৃদ্ধি পায় তাহলে এই সংখ্যাটাই স্থান পরিবর্তন করলে বৃদ্ধি পায়, আর এই সংখ্যাটা স্থান পরিবর্তন করলে তো কমে যাবে। তাহলে পরের প্রশ্নে আমরা চলে আসি। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? প্রদত্ত যে উপাত্তগুলো আছে এটার মধ্যক কোনটি? আপনারা কি মধ্যক নির্ণয় করতে পারবেন? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? মধ্যক। তাহলে মধ্যক যখন আপনি নির্ণয় করবেন, কিভাবে নির্ণয় করবেন? 10টা সংখ্যা আছে, আপনি সুন্দর করে আগে সাজান, তাই না? এই 10টা সংখ্যাকে মধ্যক নির্ণয় করা মানে মাঝখানের সংখ্যাটা কত হবে, তাই না? তাহলে এই 10টাকে যদি আপনি সাজান, সব থেকে ছোট আছে কত? 5, তারপরে আছে 9, তারপরে হচ্ছে 11, তারপরে আছে 12, এরপরে আছে কত? 15, এরপরে আছে 17, এরপরে আছে হচ্ছে 11 12 15 17, এরপর 20 আছে, 21 আছে, আর হচ্ছে 23 25, 23 আর হচ্ছে কত? 25। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যখন হয়ে গেছে তখন যখন বিজোড় সংখ্যা থাকে তখন তো মাঝখানেরটাই মধ্যক, তাই না? বিজোড় সংখ্যা যদি থাকে তখন মাঝখানেরটাই মধ্যক হয়, কিন্তু যেহেতু জোড় সংখ্যা আছে তখন মাঝখানের দুইটা, 1 2 3 4, এই যে এই দুইটা দেখেন, ওই দিক দিয়েও গুণে আসেন, 1 2 3 4, তাহলে মাঝখানের সংখ্যা দুইটা আপনার নিতে হবে। মাঝখানের দুইটা সংখ্যাকে আপনি যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে কত হচ্ছে? যে 32, তাই না? যে 32 ভাগ 2, তার মানে 16। তাহলে এখানে আমাদের উপাত্তগুলোর মধ্যক কোনটি? এখানে কয়টা সংখ্যা আছে? উত্তর তো 16 হওয়ার কথা, তো 15, তাহলে 11। আচ্ছা, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক, মধ্যক আসলে এভাবেই নির্ণয় করতে হবে। তাহলে 15 কেন 16 হওয়ার কথা? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, মধ্যক যদি এভাবে না হয় তাহলে আপনি হয়তো সবগুলো গুণ করে প্রশ্নটা ভুল আছে। আচ্ছা, 16 প্রশ্ন ভুলও থাকতে পারে, কারণ এরকমই হওয়ার কথা, ঠিক আছে? যদি এরকম থাকে, যখন আপনার মনে করেন যে যদি বিজোড় সংখ্যা থাকে তখন তো এই পাশ দিয়ে গুণে মাঝখানে যেটা থাকে সেটাই মধ্যক হয়, আর যখন আপনার জোড় সংখ্যা থাকে তখন এই পাশে আর এই পাশে সমান করে ওই দুইটাকে যোগ করে, ওইখানে যে দুইটা থাকবে ওই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটাই আসলে এই প্রশ্ন করার স্টাইল, ঠিক আছে? আপনারা যারা করবেন না, এখানে হচ্ছে 15 আর 17 32, 32টা 2 দিয়ে ভাগ করলে 16। এই প্রশ্নের উত্তর আসলে 16ই হবে। আপনারা একটু এটা দেখে নেবেন, ঠিক আছে? প্রশ্নে ভুল থাকতে পারে, আমি পরবর্তীতে যদি প্রবলেম হয়, আপনাদের যে সিস্টেমটা বলছি সেই সিস্টেমটা মনে রাখবেন। এটা মধ্যক নির্ণয় করার সূত্র। একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে 27 জন চকলেট, 27 জন মানে 27 জন চকলেট তো হয় না, 2700 জন চকলেট মধ্যে 2700টি হতে পারে, তাই না? এত টি 2700টি চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পেল। 3 গুণ পরিমাণ চকলেট পেল। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? আপনারা সবাই একটু বলবেন যে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700টি চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট যদি পায় তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? এই ধরনের অঙ্ক কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিই। আপনারা সবাই হয়তো বুঝে গেছেন যে কেমন হবে।
দেখেন এটা হচ্ছে আমি ধরলাম মোট শিক্ষার্থী এক্স জন, মোট শিক্ষার্থী কতজন এক্স জন, তাহলে প্রত্যেকে পাচ্ছে, এটা হচ্ছে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী, তাহলে মোট শিক্ষার্থী কতজন এক্স জন, মোট শিক্ষার্থী হচ্ছে এক্স জন। এখন এখানে আমি যদি মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পাই, তাহলে একজন পায় হচ্ছে কতটা 3 এক্সট্রা পায়। তাহলে প্রতিজন, যেহেতু এখানে বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী যতজন শিক্ষার্থী আছে তার 3 গুণ পরিমাণ পায়, আর 3 গুণ পরিমাণ মানে আছে 3x, তাহলে মোট আমাদের চকলেট হচ্ছে একজনে যদি পায় 3 এক্সট্রা, একজনে যদি পায় 3 এক্সট্রা, তাহলে এক্স জনে পাবে 3x ইন্টু এক্স, তাহলে এতগুলো চকলেট, আর কতগুলো চকলেট 2700টি চকলেট, 2700 কতটা 2700, তাহলে এখানে আপনি যদি করেন দেখেন 3x² হয়, আর এইখানে 2700 যদি লেখা হয়, আমরা জানি এই 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে এটা বাংলা ইংরেজি হয়ে গেছে, প্রেসারের কিছু নাই, আপনি এখানেও বাংলা লেখেন সমস্যা নেই, তাহলে এখানে 9 হয়, তার মানে x² সমান 900, x² সমান 900, অতএব x সমান আপনার 900 কে যদি আপনি রুট ওভার করেন তাহলে হবে 30। তাহলে আমরা ধরছিলাম মোট শিক্ষার্থী এক্স জন, তার মানে 30 জন। তাহলে এখানে আমি আপনাদের কনসেপ্টটা আরেকবার বলি, মোট শিক্ষার্থী যেহেতু আমাদের জানা নাই, আমরা বের করব, তাই আমরা এটাকে এক্স ধরছি, এক্স জন। আর এখানে আরেকটা কথা বলা আছে, প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পেল, তাহলে একজন শিক্ষার্থী মানে প্রত্যেক শিক্ষার্থী এই যে আমাদের এক্স জন করে আছে তার 3 গুণ পরিমাণ চকলেট পেল, তাহলে একজনে যদি পায় 3 এক্সট্রা, তাহলে আমাদের মোট শিক্ষার্থী এক্স জনে পাবে এক্স গুণ 3x, তার মানে 3x² চকলেট পাবে, তা মোট চকলেট তো 2700টি, তাহলে 2700টি লিখছি আমরা, এই যে 3x², 3 দিয়ে এটাকে কাটলে 900 হয়, তাহলে x² সমান 900 এর উপর রুট দিলে আপনার দেখেন 30 জন। সবাই কি বুঝতে পারছেন অঙ্কটা, x এর মান কিভাবে বের করলাম, আর x এর মানটাই আপনার এখানে চেয়েছে। এটা এত কোনো বড় অঙ্ক ছিল না, এটা আপনি একদম শর্টে কিভাবে করবেন বলেন তো, এটা শর্টে আপনি এইভাবে করে দেবেন যে আমাদের মোট শিক্ষার্থী যদি একজন হয় আর একজন যদি 3 এক্সট্রা করে পায়, তাহলে মোট শিক্ষার্থী একজনে পাবে এতটা, আর আমাদের চকলেট যেহেতু 2700টি, তাহলে 3x² সমান 2700, তাহলে এখানে 9 কাটাকাটি করলে তার মানে x² সমান যদি হয় 900, x² সমান যদি 900 হয়, তাহলে x এর মান হবে 900 এর উপর রুট ওভার মানে 30, তার মানে x এর মান 30 মানে হচ্ছে কি যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 30 জন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনারা অনেকেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। আমরা পরের অঙ্কটা কি আছে দেখি। পরের অঙ্কটা হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য মোট কত, বা বেড়ার মোট দৈর্ঘ্য কত হবে। এই মোট দৈর্ঘ্য বেড়া, মনে করেন যে একটা বর্গাকার ক্ষেত্রফল, বর্গাকার, আপনারা সবাই একটু উত্তর করেন, এই প্রশ্নটার উত্তর কি হবে সবাই কমেন্টে জানান। পারবেন না সবাই? বর্গাকার ক্ষেত্র, আচ্ছা বর্গাকার ক্ষেত্র এরকম, তাই না? বর্গাকার ক্ষেত্র যেহেতু বেড়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মোট বেড়ার দৈর্ঘ্য, তাহলে বেড়া তো এই যে চারিপাশ দিয়ে থাকে, তাই না? এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, তাই এই যে আপনার বেড়ার দৈর্ঘ্য এটা 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 নির্ণয় করতে বলছে, তার মানে আলটিমেটলি পরিসীমা নির্ণয় করতে বলছে, বুঝতে পারছেন? পরিসীমা মানে হচ্ছে চারিপাশের যোগফল। তা আমরা জানি পরিসীমা সমান হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমা আছে 4a, তাই না? মানে এক বাহুর দৈর্ঘ্যকে 4টা বাহু না 4 দিয়ে গুণ দিলেই পরিসীমা চলে আসে। এখন এক বাহুর দৈর্ঘ্যই তো আপনার জানা নাই, এক বাহুর দৈর্ঘ্য ওই যে দেখেন ক্লু দেওয়া আছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 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 কত দেওয়া আছে 2025। তার মানে আমরা ক্ষেত্রফল বলতে বুঝি বাহু তার স্কোয়ার, মানে যে কোনো এক বাহুকে স্কোয়ার করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে a স্কোয়ার সমান 2025, আর a সমান তাহলে হবে 2025কে রুট ওভার করতে হবে। তা 2025কে রুট ওভার করলে কত হয় এটা তো আমি বুঝতেছি, আপনাদেরকে একটু বুঝাই দিই কিভাবে করবেন। 2025, তাহলে এই যে দুইটা ভাগ করে দেন,
তাহলে আপনি এখানে এমন সংখ্যা নেবেন যেটাকে 2 বার গুণ করলে এর থেকে ছোট হবে বা সমান হবে। 4 নিতে পারেন, 5 নিতে পারবেন না, 5 নিলে 5 5 25 বেশি হয়ে যাবে, 4 4 16, তাহলে এখানে হয় 4। তাহলে এখানে 4 এর ডবল কত 8। এখানে কোনো একটা সংখ্যা নেবেন যেটা এখানে এর মধ্যে তো যায় না, এটা কেটে আনেন, আগে কেটে আনেন। এখন এখানেও এমন একটা সংখ্যা নেবেন, এখানেও এমন একটা সংখ্যা নেবেন, একই সংখ্যা গুণ করে দিলে এটা মিলবে বা ছোট থাকবে। তাহলে 5 নেন, 5 এখানেও 5 নেন, তাহলে 5 5 25 5 হাতে আছে 2, এবার 5 8 40 আর 2 42, দেখেন মিলে গেছে, তার মানে 45। তার মানে হচ্ছে আপনি এটা করলে হবে 45। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 45 হয়, এর এক বাহুর দৈর্ঘ্য কত 45, এর প্রত্যেকটা বাহুই কি 45, তার মানে বেড়ার দৈর্ঘ্য কত হবে 4a, তার মানে 4 গুণ 45 দিলে যা হয় সেটাই হবে 180 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে সবাই কি বুঝতে পারছেন 180 কিভাবে হয়েছে? ক্লিয়ার? এই যে অঙ্কগুলা, এগুলোতে দেখেন সুন্দর সুন্দর ক্লু দেওয়া রয়েছে। এই ক্লু থেকে ক্ষেত্রফল বাগানে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান আপনার 2025, তাহলে এই ধরনের অঙ্ক আপনি এত কিছু করার দরকারই নাই। আপনি বুঝতেছেনই যে ক্ষেত্রফল মানে a স্কয়ার সমান 2025, তার মানে a সমান 45 আর 4a সমান তাহলে 45 গুণ মানে 4 গুণ 45 সমান 180, এটাই হবে আছে এই প্রশ্নের উত্তর। কারণ এটা তো পরিসীমা, এটা আছে ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল, এটা হচ্ছে কি পরিসীমা। তাহলে পরিসীমা বের করতে বলছে, পরিসীমা বের করতে বলছে, এটাও আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তারা আপনাকে পরিসীমা বের করতে বলছে কেন, বিকজ দে ওয়ান্ট টু দ্য অ্যারাউন্ড ফেন্স অফ দ্য আমরা কি বলবো এটাকে আয়তাকার, তাই না, স্কোয়ার, তাই না, বর্গক্ষেত্র, তাহলে স্কোয়ার, তাহলে স্কোয়ারের চারপাশের বেড়ার দৈর্ঘ্য চেয়েছে। আর চারপাশ মানে when they will mention the 4 side 3 side 5 side সব সাইড যখন বলবে তখনই বুঝতে হবে তারা কি চাইছে, পরিসীমা চাইছে। তাহলে কি আপনারা বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারলে একটু জানাবেন জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 180। এই প্রশ্নের উত্তর কত হবে 180। আমরা পরের প্রশ্নে চলে যাই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত? এই যে এর আগে কিন্তু এই ধরনের একটা অঙ্ক আমরা একটু আগে সমাধান করেছি, তাই না? একটু আগে এই ধরনের একটা আমরা অঙ্ক করেছি। কি করেছি? যে স্থান বিনিময়ের অঙ্ক। আপনারা এটা একটু আপনারা স্থান বিনিময় করে নিজেরা উত্তর করবেন, তাহলে আমি বুঝতে পারবো। কমেন্টের জন্য ম্যাথ দেখা যাচ্ছে না, কমেন্টের জন্য ম্যাথ দেখা যাচ্ছে না মানে কি বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, আপনারা এটা একটু আগে যেটা করানো হয়েছে ওইটার উপর ভিত্তি করে ওই বেসিকটা কাজে লাগিয়ে এটা উত্তর করেন, দেখি আপনারা পারেন কিনা। এই প্রশ্নের উত্তর কত হয়? যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, এখানে দেখেন সবগুলো সংখ্যা দুটির অন্তর কিন্তু 2 দেওয়া আছে। অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, মনে করেন একটা আছে হচ্ছে 57, এটা স্থান বিনিময় করলে কত হবে? স্থান বিনিময় করলে 75 হবে। আচ্ছা, আর আরেকটা আছে 46 স্থান বিনিময় করলে হবে কত? 64। আবার আছে আরেকটা 35 যদি স্থান বিনিময় করে তাহলে হবে 53। আর 24 যদি স্থান বিনিময় করে তাহলে হবে 42। বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, দ্বিগুণ অপেক্ষা 6 কম প্রদত্ত সংখ্যার। তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, 57 থেকে আমরা 57 লিখছি কেন, এখানে 75 হবে, তাই না? এখানে হচ্ছে 57 যদি স্থান বিনিময় করে তাহলে এটা 75 হয়ে যাবে। আপনারা এটা একটু করেন, এই প্রশ্নটা উত্তর করেন সবাই, যে স্থান বিনিময় করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, দ্বিগুণ অপেক্ষা 6 কম। আপনারা সবাই একটু করেন, দেখেন এই যে এখানে বিয়োগ করেন, এখানে যদি বিয়োগ করেন, এখানে যদি আপনি কি করেন বিয়োগ করেন কত হয়? 5 আছে কত হলে 7 হবে 2, আর এখানে তো বিয়োগ করলে আপনার মাইনাস চলে আসবে, 7 আসে, এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, মানে হয়ই না, তাই না? আচ্ছা, এইখানে যদি আপনি করেন, আপনি এভাবে না করে যদি আপনি অন্যভাবেও করতে চান কোনো অসুবিধা নাই।
আপনি এই যে এটাকে আগে ধরেই করেন। কিভাবে করবেন দেখেন, এই যে 7 আছে কত হলে 12 হবে, মনে করেন 75 আছে উপরে, তাহলে 7 আছে কত হলে 15 হবে 8, আর হাতে হচ্ছে 1, 6 আছে কত হলে 1, 18, তাই না, ব্যবধান। আর আপনি এই 46 বিয়োগ করেন, 6 আছে কত হলে 14 হবে 8, 6 আছে কত হলে 14 হবে 8, হাতে 1, 5 আছে কত হলে, এটাও দেখেন 18 হয়। আচ্ছা এখানে আপনি করেন 5 আছে কত হলে 13 হবে 8, হাতে হচ্ছে 1, 4 আছে কত হলে 5 হবে, এটাও 18 হয়, তাই না। আর এইখানে আপনি একটু করেন যে 4 আছে কত হলে 12 হবে, 4 আছে কত হলে 12 হবে 8, হাতে হচ্ছে 1, দেখেন সবগুলোতেই কিন্তু পার্থক্য বের করলে কত হচ্ছে 18 হচ্ছে। কিন্তু আপনাকে কি বের করতে হবে, বলছে যে এইখানে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে, স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। তা 35-এর দ্বিগুণ কত, 35-এর দ্বিগুণ তো 70, এটা কি 70 অপেক্ষা 6 কম না। এই যে 46-এর দ্বিগুণ কত, 46-এর দ্বিগুণ তো 92, এটা কি 92 অপেক্ষা 6 কম না। আবার 57-র দ্বিগুণ কত, 57-র দ্বিগুণ তো 114, এটা কি 114 অপেক্ষা 6 কম না। তাহলে দেখেন এই যে অঙ্কটা আছে 24, 24-এর দ্বিগুণ কত 48, দেখেন এই 42 হচ্ছে 48 অপেক্ষা 6 কম। আপনার এগুলো আর বের করারই দরকার হচ্ছে না, এগুলো আর আপনার বের না করলেও হচ্ছে। দেখেন এই 24-এর ক্ষেত্রে যদি আপনি ওই কথাটা হিসাব করেন, কোন কথাটা বলেন তো, যে 24-এর দ্বিগুণ, 24-এর দ্বিগুণ হচ্ছে 48, 24-এর দ্বিগুণ 48, এর থেকে আপনি 6 বিয়োগ করলে 42 হচ্ছে। তাহলে এই 24 হচ্ছে আমাদের ওই সংখ্যাটা, যে স্থান যখন বিনিময় করতেছে তখন তার দ্বিগুণ অপেক্ষা 6 কম হচ্ছে, তাহলে 24 হবে এই সংখ্যা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত 24। আপনারা যারা 24 উত্তর করছেন সবার উত্তর ঠিক আছে। এখানে আর আপনার পার্থক্য বের করার দরকার নেই, দেখলেই বোঝা যাইতো যে এইটা যখন স্থান বিনিময় করে এটা হচ্ছে, এটা নিশ্চয়ই এর দ্বিগুণের থেকে 6 কম না, মানে এটা হবে না। এটাও এর দ্বিগুণ থেকে 6 কম না, কারণ এর দ্বিগুণ তো 92, 92 থেকে 6 বিয়োগ করলে 64 হয় না। 35 দুগুণে 70, 70 থেকে 6 বিয়োগ করলে 53 হয় না। এবার দেখেন 24 দুগুণে 48, 48 থেকে যদি আপনি 6 বিয়োগ করেন তাহলে কিন্তু 42 হয়, তাহলে 42 হবে এই প্রশ্নের উত্তর। আপনাকে সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই বলেন যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে আমরা আচ্ছা, তো ঠিক আছে, আপনারা যারা এতক্ষণ অঙ্ক করলেন, দেখেন এই যে দশমিকের অঙ্ক আমরা মোটামুটি সবাই পারি, এগুলো আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করে নেবেন। এই যে একটা ক্রিটিক্যাল একদম সুন্দর একটা অঙ্ক আছে, অঙ্কটা 10% আরো 10-20 মিনিট নেওয়া যাবে, হয়ে গেছে, সমস্যা নেই। তো এখানে যে আসলো না কিছুই, যে বেঁধে থাকে তো, নাকি সেভ মোড অন করা আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখেন আমাদের আর একটা অঙ্কই আছে, এটা আমাদের অঙ্ক মোটামুটি, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। এই অঙ্কটা হচ্ছে কি, যে এক ব্যক্তি জুলাই মাসের আয় বাকি 11 মাসের আয়ের সমান। তার মানে ধরে নেন প্রতি মাসে যদি একজন ব্যক্তি 1 টাকা আয় করে, তাইলে জুলাই মাসে বলছে যে জুলাই মাসে যে ইনকামটা করে, আমরা জানি এক বছরে কত মাস, এক বছরে 12 মাস, 12 মাসের ক্ষেত্রে জুলাই মাসে সে তাইলে আয় করতেছে অন্যান্য সব মাসের সমান, তার মানে অন্যান্য 11 মাসের সমান। মানে প্রতি মাসে সে যদি আয় করে 1 টাকা, তাহলে জুলাই মাসে আয় করে সে 11 টাকা। কেন 11 টাকা? জুলাই মাসে আয় করে অন্যান্য সব মাসের সমান, তাহলে প্রত্যেক মাসে যদি 1 টাকা করে আয় করে, তাহলে বাকি 11 মাসে তার 11 টাকা আয়, 11 টাকা, তাহলে সে জুলাই মাসেই 11 টাকা আয় করে। তাহলে জুলাই মাসে যদি 11 টাকা আয় করে আর বাকি সব মাসে 11 টাকা আয় করে, তাহলে তার বছরে ইনকাম হচ্ছে কত? বছরে ইনকাম হচ্ছে 22 টাকা। তাহলে এই যে বলছে এখানে যে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত, তাহলে সারা বছরের আয় 22 টাকা, আর জুলাই মাসে সে আয় ইনকাম করে 11 টাকা, তার মানে এটা কাটাকাটি করলে কত হয়? অর্ধেক। তার মানে হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে জুলাই মাসের আয়টা তার সারা বছরের আয়ের অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সাথে অনেকক্ষণ আপনারা ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আর ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত, আর আপনাদেরকে আর একটা যে নোটিশ আমি দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে সিকে মানে কি আপনারা বলেন তো? কনফিউশন ক্লিয়ার, কনফিউশন ক্লিয়ার। আমরা কনফিউশন ক্লিয়ার করার জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন
নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেক্ষেত্রে টিউটোরিয়ালের যে পেজটা, এটার সাথে আপনারা সবাই কানেক্টেড থাকলে ইনশাআল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো। আর আমাদের যে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের যে চাকরির ব্যাচগুলো আছে, মেইনলি এই তিনটা মিলে যে কম্বাইন্ড কোর্স আমাদের চলছে, দিস ইজ দ্য ভাইবস এন্ড দিস ইজ দ্য ট্রেন্ড এন্ড অ্যাট্রাকশন পয়েন্ট। ওকে, এই পয়েন্টে আপনারা যদি ফোকাস করেন, দেখেন একবার ভর্তি হলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অন টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। প্রত্যেকটি ব্যাচে 100 প্লাস লাইভ ক্লাস এবং 100 প্লাস এক্সাম। আর কি লাগবে? আপনার আর কিছুই লাগবে না। এবং 1200 টাকা সমমূল্যে লেকচারশিপ পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। তার মানে আপনারা যারা ভর্তি হতে চান, এই যে আমাদের যে কি আছে, আমাদের যে বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার সাথে নগদ নাম্বার আছে, মাত্র 1450 টাকায় আপনারা যদি ভর্তি হতে চান, এই লাইভ চলাকালীন এই সুযোগটা দেখবে। বিজ্ঞাপন যেমন বিজ্ঞাপন যা হয়েছে ওই পর্যন্তই, কিন্তু অঙ্ক করানো হয়েছে, অঙ্কটা